একটা দুঃখের ঘটনা খুব বলি, যে মানুষের প্রতি বিশ্বাস কখন হারিয়ে যায়। এক বাবা এসছেন তার মেয়েকে বিয়ে করবে বলে। হ্যাঁ হ্যাঁ দাদা, মানে ঠিক। তাহলে ভাবুন আজকে আমরা অ্যাস্ট্রোলজিকে কোন কাজে লাগাচ্ছি। এই অ্যাস্ট্রোলজিকে এই কাজে লাগানোর পেছনে আমরা সাহস কোথায় পেলাম? এই সাহসগুলো পেলাম কিছু লোক যারা লাল কাপড়, রুদ্রাক্ষ, বসন ঠসন পরে বলছে যে ভাই এসো, তোমার রাহু মঙ্গল শনি কেতু যেখানেই যাই থাক না কেন, আমি তোমাদের বশীকরণ, উচ্চাটন, বিদ্বেষণ সব করে দেবো, তোমাদের জীবন ভালো হয়ে যাবে। যেগুলো হয় না। আর অনেস্টলি আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে মানে অ্যাস্ট্রোলজার বা আমি পাথর বেচতে বসিনি। আর এখন পশ্চিমবঙ্গের যারা জ্যোতিষী তারা, আমার তো মনে হয় তারা অ্যাস্ট্রোলজার কম সেলসম্যান বেশি। হ্যাঁ বেসিক্যালি তারা সেলস করতে বসছি তারা। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। ভাগ্য ব্যাপারটা আমরা সবাই জানতে চাই, বুঝি না। ফলে অনেক সময় কি হয়, আমরা হাত দেখাতে চাই, নিউমারোলজিতে নাম্বার ভাবি, কোনো জ্যোতিষীর কাছে যাই, মনে প্রাণে বলি যেই আমাদের কথার, আমাদের ভাবনা চিন্তার এগেনস্টে কিছু বলে, একদম চোর, কিছু জানে না। এবার জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি এই ব্যাপারটা সত্যি না মিথ্যে, ভাঁওতা না সায়েন্স, সেইটা জানার জন্য এবং ইন্দ্রজিতে আজকে কথা বলবো অ্যাস্ট্রো মোটিভেটার সম্রাটদার সঙ্গে। সম্রাটদা, এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা একটা প্রথম বেসিক প্রশ্ন, অ্যাকচুয়ালি বোঝা যায় কি হবে? হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের এই ব্যাপারটা তো পুরোটা প্রেডিক্টিভ, যে আমরা কি প্রেডিকশন করব, কি হতে চলেছে, কেন হতে চলেছে। বা আপনারা কেউ আমাদের কাছে যারা ক্লায়েন্ট যারা আসে, তারা আমাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে আসে যে দাদা আমার কি হতে চলেছে আমার লাইফে, যেটা আপনি বললেন ঠিক। আমি কি হব। অনেক বাচ্চারা আমাদের কাছে আসে যে দাদা আমি ডাক্তারি পড়তে চাই, বা কেউ বলে কাকু আমি হয়তো কমার্স রিলেটেড জায়গায় যেতে চাই, কেউ হয় বলে আমি কস্ট অ্যাকাউন্টিং করতে চাইছি, কেউ বলছে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে চাইছি। আমরা অনেক সময় দেখি যে জন্মছক খুলে যে তার জন্মছকে অনেক রকমের যোগ দেখা যায়। এই যোগের মধ্যে আমরা হয়তো দেখলাম যে তার হয়তো যে চন্দ্র হয়তো মেষ রাশিতে বসে রয়েছে, অশ্বিনী নক্ষত্র কানেক্ট করে বসে রয়েছে, তার সাথে যদি আমরা রবিকে আর কেতুকে যদি কানেক্টেড পেয়ে যাই, তো দেখা যায় তার চার্ট ওয়াইজ আমরা তাকে ডাক্তারি পড়ার সাজেশন দিতে পারি। কিন্তু দেখা গেল তার পঞ্চমপতি এমন একটা নক্ষত্র কানেক্ট করে বসে রয়েছে, সে হয়তো তার বাড়ির লোককে বললো না আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ছাড়া পড়বই না। ঠিক। তো এটাও কিন্তু আমাদেরকে তার মানে দেখতে হচ্ছে যে আমরা কাকে আমরা প্রেডিকশনটা দিচ্ছি। এবার যাকে প্রেডিকশনটা দিচ্ছি তার নীতি কি, বা তার মত কি, বা তার মানসিক দৃষ্টিভঙ্গিটা কি। আমি কোনো জিনিস যদি কারোর উপর চাপিয়ে দিই, তার মানে সেটা আমি চাপিয়ে দিলাম, রাইট, যে আপনার ডাক্তারি হওয়াই উচিত, আপনার আর কোনো প্রফেশনে যাওয়া হতেই হবে, এই ডাক্তারিই হতে হবে। তার মানে সেখানে আমি কিন্তু তাকে একটা মিসগাইড করলাম। ঠিক। আমাদের হয় কি, আমাদের যখন আমরা জ্যোতিষশাস্ত্র আমরা যখন অধ্যয়ন করছি, বা জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যখন আমরা পড়াশোনা করি, আমরা দেখতে পাচ্ছি যে একটা চার্ট থেকে, আমি ধরে নিলাম আপনার কোনো ছেলে বা মেয়ে হয়তো কেউ তো আছে, আপনার ছেলে আছে, আমি যতদূর জানি ক্লাস 7 এ পড়ে, ক্লাস 7 এ পড়ে, তো ওর তো এখন থেকে তো আপনি নিশ্চয়ই ওকে অবজার্ভ করছেন, ওর একটা কোনো দিকে ওর একটা ইচ্ছে তৈরি হচ্ছে, কিছু একটা তো হচ্ছে। বা এখন তো মোবাইলের যুগ, কেউ ব্লগিং দেখছে, এখন আমরা খান স্যারের কোচিং দেখছি, এখন আমরা ফুড ব্লগিং দেখছি, এখন আমরা ইউটিউব কন্টেন্ট দেখছি, এখন আমরা ইউপিএসসি নিয়ে অনেক দেখতে পাচ্ছি, ক্ল্যাট দেখতে পাচ্ছি যে ক্ল্যাট নিয়ে পড়ে আবার হয়তো লতে যাবে, বা কেউ ক্যাট দিয়ে হয়তো সে হয়তো এমবিএ রিলেটেড জায়গায় যাবে। তো এই যে বিষয়টা, এগুলো পুরোটা অবজারভেশনের ব্যাপার। এবার আমরা যখন জন্মছক নিয়ে আমরা যখন বসলাম, আমরা যখন দেখলাম যে হ্যাঁ তার প্রথম পড়াশোনা ডাক্তারির দিকে যাওয়া উচিত, কিন্তু বাচ্চাটি বলছেন আমি ডাক্তারি পড়বো না, আমার ডাক্তারিতে কোনো ন্যাক নেই, আমার বায়োলজি ভালো লাগে, যে আমার ব্যাংক কাটতে গেলে অসুবিধা হয়। হতেই পারে তার অসুবিধে। তাহলে কি তার পড়াশোনাটা শেষ? না, তার মানে সেখান থেকেও কিন্তু আরেকটা যাত্রা শুরু। আমরা যখন জন্মছক খুলি, সেখানে আমাদের 5 রকমের প্যারামিটার পাওয়া যায়। যে আপনি যদি সায়েন্সের আপনার একটা টার্ন থাকে যে সায়েন্সের কোন কোন ডিপার্টমেন্টে আপনি পড়তে পারেন, সায়েন্স যদি আপনার পছন্দ না হয় তাহলে আর্টস কি আপনার যেতে পারে, তাহলে আর্টসের কোন কোন বিভাগে আপনি যেতে পারেন, কমার্সের কোন কোন বিভাগে আপনি যেতে পারেন। এটা গেল গতানুগতিক পড়াশুনো। এছাড়াও আমাদের কিছু ক্রিয়েটিভ পার্টের পড়াশুনো থাকে। আমি ধরলাম আপনার ছেলে বললো দাদা বাবা আমি মিউজিক করবো, অর্থাৎ মিউজিক নিয়ে আমি হয়তো, ধরুন আমার ছেলে খুব সুন্দর ছবি আঁকে, সে বললো আমি আর্টস নিয়ে, আর্ট অ্যান্ড স্কাল্পচার নিয়ে পড়াশোনা করবো, তো আপনাকে তাহলে তাকে সেই দিকে নিয়ে যেতে হবে। কেন? তার কারণ আপনার জন্মছকের মধ্যে কিন্তু সেই টেন্ডেন্সি, সেই কানেক্টিভিটি রয়েছে। আর একটা লোকের কিন্তু 5 রকমের কোয়ালিটি থাকে, তার কারণ 5 রকমের: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। অগ্নি,
পৃথ্বী, বৃদ্ধি, বায়ু, বায়ু, জল, জল, আকাশ। বৃদ্ধি মানে যেটা বাড়ছে সেই বৃদ্ধি। পৃথ্বী, ও পৃথিবী, আচ্ছা আচ্ছা আচ্ছা, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, আমাদের Okay. পঞ্চতত্ত্ব রয়েছে। রাইট, তার মানে পঞ্চতত্ত্ব মানে আমাদের 5 এলিমেন্ট, তা ঠিক। 5টা যদি এলিমেন্ট থাকে তার মানে আমাদের শরীরের মধ্যে এই 5টা এলিমেন্ট বিদ্যমান। ঠিক, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। আমাদের জন্মছকের মধ্যেও অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ বিদ্যমান। রাইট, আমি হয়তো দেখলাম যে পৃথ্বী আর জল থেকে যে কানেকশন পেলাম তার ওয়াইজ আমি হয়তো বললাম আপনার লাইফ সায়েন্স বা আপনার বায়ো সায়েন্স পড়া উচিত, কিন্তু তার জন্মছকে তার আকাশ তত্ত্ব অন্য কথা বলছে। সে বলল না আমি স্পেস নিয়ে পড়াশোনা করব। তো এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বকে অ্যানালাইসিস করতে হয়। পঞ্চতত্ত্বকে অ্যানালাইসিস করে তারপরে আমাদের প্রেডিক্ট করতে হয় যে কার জীবনে কি হতে চলেছে। আচ্ছা, এবার আমি ধরলাম যে আপনার হয়তো কস্ট অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করার কোনো যোগ্যতাই নেই, বাট আপনি কস্ট অ্যাকাউন্টিংয়ে ঢুকে গেছেন, তাহলে সেই জায়গায় আপনাকে কি করতে হবে? বা আপনি ধরলেন যে আপনি অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে, আমার কাছে অনেকেই আসে দাদা আমি অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করব। আমি দেখলাম শনি কেতু জলরাশিতে খুব ভালো একটা কম্বিনেশন পেয়ে গেছে, তাহলে আমি তাকে বলবো ক্লিনিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি পড়াশোনা করার জন্য। এই পার্টে তার মানে এইগুলো করতে গেলেও কিন্তু অ্যাস্ট্রোলজারকেও পড়াশোনা করতে হবে। তার মানে আপনি আমি এইটুকু সময়ের মধ্যে কতগুলো টার্ম বলেছি, হ্যাঁ আমি সেটাই শুনছি। এইটুকু সময়ের মধ্যে আমি অনেকগুলো টার্ম বললাম। আমি কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রিতেও চলে গেলাম, আমি বায়োকেমিস্ট্রিতেও চলে যেতে পারি, মাইক্রোবায়োলজিতে চলে যেতে পারি। এবার আপনি বায়োলজি নিয়ে পড়বেন, কি বায়োলজি নিয়ে পড়বেন? আপনি কি পিওর বায়ো নিয়ে পড়তে যাবেন, নাকি আপনি অ্যানাটমি নিয়ে পড়তে যাবেন, নাকি আপনি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে যাবেন, নাকি আপনি হিউম্যান রিসোর্স নিয়ে পড়তে যাবেন, নাকি আপনি পিওর বা মেডিকেলে চলে যাবেন, নাকি আপনি এগ্রিকালচারকে কানেক্ট করবেন, নাকি আপনি হর্টিকালচারকে কানেক্ট করবেন, আপনি কোন দিককে কানেক্ট করবেন? বায়োর তো প্রচুর সেগমেন্ট রয়েছে। মানে সেগুলো কি একটা মোটামুটি আইডিয়া দেওয়া যায়? আইডিয়া না, পুরোটাই প্রেডিক্টিভ। মানে আপনার এই 5টা লাইন আপনার জন্য রয়েছে, আমরা ওখানে দিয়ে দেবো যে আপনার Okay. 5টা তত্ত্ব রয়েছে, এই 5টা দিকে আপনি যেতে পারেন, হুম, এর মধ্যে কোনটা আপনি চয়েস করছেন। এবার আচ্ছা। তার হয়তো সে বললো ডাক্তারিটা আমি ক্রস করে দিলাম, আমি স্পেস নিয়ে দাদা যাব, তাহলে আমি তাকে স্পেস নিয়ে তাকে এনকারেজ করব। এবার স্পেস নিয়ে তাকে পড়াশোনা করবার জন্য যা যা গাইডলাইন দরকার আমি তাকে সেই মতো গাইড করতে থাকবো। ঠিক, এই হচ্ছে অ্যাস্ট্রোলজারের কাজ, আর অ্যাস্ট্রোলজারের প্রেডিকশনটা হচ্ছে এই। এবার আমি যদি বলে দিই আপনি অমুক দিন আপনার এই কিছু হয়ে যাবে, দেখা গেল আপনার সেটা হলোই না। তার কারণ কি? আমি হয়তো আপনাকে বললাম যে ইন্দ্রদা আপনার ফুটকা চ্যানেলটা না দুর্ধর্ষ জায়গায় দাঁড়িয়ে যাবে, 2024-এ আপনার ফুটকা চ্যানেলটা 5 মিলিয়ন 5 মিলিয়ন হয়ে যাবে, কিন্তু দেখা গেল ফুটকা চ্যানেলে আপনার কোনো কন্টেন্ট নেই, আপনি বাড়িতে বসে ঘুমিয়ে রইলেন, বা আপনি চ্যানেলটার প্রতি মন দিতে পারলেন কিছু না, করলাম না। কিছু করলেন না, তাহলে আমার প্রেডিকশনটা কি কাজে লাগলো? না, তার মানে আমি কাকে বলছি, তার মধ্যে সেই কর্ম করার ক্ষমতা কত রয়েছে। যার মধ্যে কর্ম করার ক্ষমতা রয়েছে এবং সে যদি আমার প্রেডিকশনটা নিয়ে সে যদি অ্যাকর্ডিং টু আমার প্রেডিকশন সে যদি কর্মাতে যায়, তাহলে সে কিন্তু একটা বিজয়ের দিক পাবে, অর্থাৎ সাকসেসের দিকে সে যেতে পারে। সে হয়তো দিনের শেষে বললো হ্যাঁ আমি কিন্তু একটা এনজয় পাচ্ছি, একটা বেশ মজা পাচ্ছি এই কাজের মধ্যে দিয়ে, তখন সে কিন্তু সেই জায়গায় মিট করতে পারে। তার মানে আপনাকে কর্ম করতে যেতে হবে। তার মানে কি কর্ম আগে না ভাগ্য আগে? ভাগ্য বলে কিছুই নেই, ভাগ্য কপালের বলে নাম কিছু নেই, কিচ্ছু নেই, সর্বনাশ করেছে। একদম। আমি প্রত্যেকটা জ্যোতিষীকে বলি, আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে বলি যারা আপনার কাছে আসছে ভাগ্য বদলাতে, তাদেরকে ফিসটা ফেরত দিয়ে দিন ভাই, বাড়ি চলে যান। যদি ভাগ্য বদলাতে পারতাম সবার আগে আমি আমার ভাগ্য বদলে আমি তো প্রধানমন্ত্রী হয়ে যেতাম, রাষ্ট্রপতি হয়ে যেতাম, বা আমি হয়তো ফুটকা চ্যানেলের মালিক হয়ে যেতাম, এরকম অনেক কিছু তো হতে পারতো। ভাগ্য বলে কিছু হয় না, কপালের নাম গোপাল, কপাল আপনাকে নিজে বানাতে হবে। আমি আপনাকে শুধু একটা গাইড করব যে আপনি এই দিকে যেতে পারেন, এবার আপনি যাবেন কি যাবেন না আপ টু ইউ। আচ্ছা, এই যে এই রাশি নক্ষত্র এই ব্যাপারগুলো কি একটু সহজ ভাষায়? আমরা শুনি অমুক রাশি তমুক নক্ষত্র, কি ব্যাপারটা বুঝি না। ব্যাপারটা হচ্ছে রাশি আমাদের কটা? রাশি আমাদের তো 12টা। 12টা রাশি, মেষ থেকে মীন পর্যন্ত যদি আমরা যাই, আমরা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা একটা প্রশ্ন করি, হ্যাঁ। অনেকের মতে বাংলা জন্ম তারিখে একরকম, ইংলিশ জন্ম তারিখে একরকম। হুম। মানে আমি যেমন ধরুন বাংলায় মেষ রাশি, ইংলিশ মতে লিও, আচ্ছা, কোনটা আপনি করব? আপনি যেটা ওই অ্যাকর্ডিংলি আমরা নিউজ পেপারে যেটা দেখি সেটা হচ্ছে ওরা যেটা করছে, পাশ্চাত্য দেশ যেটা করে সেটা ওরা সানশাইনের উপর করে, আচ্ছা, রবিকে মানে মেন কারকতা ধরে, কারক গ্রহ ধরে তারপর তারা তার উপর প্রেডিকশন করে। আমাদের দেশে যেটা হয় সেটা আমরা মুন সাইনকে আমরা বেশি মানে গণ্য করি, মুন সাইনের উপর আমরা প্রেডিকশন করি, অর্থাৎ চন্দ্র যে রাশিতে বসে রয়েছে সেটাই আপনার রাশি। ওদের দেশে সেটা হচ্ছে যে রবি যে রাশিতে বসে রয়েছে সেটা আপনার রাশি। আচ্ছা, আমরা চন্দ্র থেকে কানেক্টেড করি, ওরা রবি থেকে কানেকশন হয়, এই জন্য আমাদের দেশে জোডিয়াক সাইন চন্দ্র থেকে হিসেব হয়। এবার রাশি কারা? রাশি মানে হচ্ছে 12টা রাশি, 12টা রাশি মানে 12টা মাস, বৈশাখ থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কেন?
তার কারণ হচ্ছে এই মকর সংক্রান্তি গেল, জাস্ট আপনি দেখলেন না যে আমরা 15 তারিখ, জানুয়ারি মাসের 15 প্রচুর তারিখে পিঠে পুলি খেলাম। প্রচুর পিঠে পুলি খেলাম, গঙ্গাসাগরে স্নান দেখলাম। কেন? তার কারণ রবি এবার কোথায়? উত্তরায়ণের দিকে যাচ্ছে। এবার রবি উত্তরায়ণের দিকে যাচ্ছে মানে রবি তার বল পাবে। কেন? রবি বৈশাখ মাসের দিকে এগোচ্ছে। মকর সংক্রান্তি, তার মানে এই যে মকর রাশিতে রবি আসলো, তাহলে মকর রাশি যদি আপনার আসে, তার মানে ফাল্গুন চৈত্র, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, তাহলে এটা কোন মাস আসছে? মাঘ মাসে আমরা প্রবেশ করলাম। মাঘ মাসে রবি যখন আসলো, বৈশাখ মাসে কি সে উচ্চ হয়ে যাবে। রবি মানে সূর্যের তেজটা বাড়বে, আমি যদি খুব লেম্যান্স ল্যাঙ্গুয়েজ। সূর্যের তেজ বাড়বে এবং সূর্যের গতিপথ, যে গতিতে সূর্য তুঙ্গ হচ্ছে, যেখানে গিয়ে সে সব থেকে বেশি বল পাবে, সেটা কি? বৈশাখ মাস। তার মানে মাঘ মাস থেকে তার যাত্রা শুরু হলো, এই মাঘ থেকে নিয়ে তার কর্কট পর্যন্ত উত্তরায়ণ তার কমপ্লিট হয়ে গেল, আবার কর্কট থেকে মকর পর্যন্ত দক্ষিণায়ন। তার মানে উত্তরায়ণে যখন যখন রবি থাকবে, তখন তখন আমাদের দেশ, আমাদের রাজ্য, আমরা নিজেরা, আমাদের পশু পাখি প্রকৃতি সবাই আমরা তখন একটা আনন্দের দিকে থাকবো, আমরা তখন ডেভেলপমেন্টের দিকে থাকবো। আচ্ছা, পুরো জিনিসটা কিন্তু আমরা কিন্তু পুরো প্রকৃতিকে নিয়ে বোঝাচ্ছি। তার মানে কারণ আমাদের এই যে শুধু গ্রহ নক্ষত্রের আন্ডারে কিন্তু শুধু আমরা নই, গ্রহ নক্ষত্রের আন্ডারে অ্যানিমেলসরাও রয়েছে, পুরো ইউনিভার্সই তো আছে, পুরো ইউনিভার্স রয়েছে। আপনি যদি বলেন যে মানুষের গ্রহ নক্ষত্র আছে, তাহলে কি অ্যানিমেলসদের নেই? নিশ্চয়ই আছে। তাদেরও জন্ম আছে, তাদেরও মৃত্যু আছে, আমাদেরও জন্ম আছে, আমাদেরও মৃত্যু আছে। তার মানে আমাদেরও সবকিছু নির্ধারিত, দিন ধার্য করা রয়েছে, তার মানে তাদেরও দিন ধার্য করা রয়েছে। এবার তাদেরটা আমরা গণনা করি না, তার কারণ তারা আমাদের প্রকৃতির মধ্যে থাকে, তারা প্রকৃতির মধ্যে থাকে, তারা সভ্যতার মধ্যে বিলং করে না। যেহেতু তারা সভ্যতার মধ্যে বিলং করে না, তাই তাদেরকে নিয়ে আমরা কাজ করি না। সভ্য মানুষরা কি করে? তারা এগিয়ে যাবে, তারা কি করবে? তারা সমাজকে সংস্কার করবে, তারা প্রচুর নতুন নতুন রিসোর্স আনবে, নতুন নতুন আবিষ্কার করবে, তাই তাদের নিয়ে আমরা কাজ করি। এবার সেই ক্ষেত্রে আমরা যখনই কাজ করছি, এবার এই যে আমাদের রাশিকে তখন আমাদের ভাগ করতে হয়। রাশির মধ্যে 12টা রাশি দিয়ে দেওয়া হলো। তাহলে রবি যদি আপনাকে যদি রবি দেখা হয় যে আপনি কারো জন্মছক খুলে দেখলেন রবি মেষ রাশিতে বসে রয়েছে, আপনি চোখ বন্ধ করে কি বলবেন? ও, তোমার তো তাহলে বৈশাখ মাসে জন্ম। আপনি জ্যোতিষ জানেনও না, বাট আপনি আমার থেকে এটুকু শিখে নিলেন যে রবি মেষ রাশিতে বসে রয়েছে মানে বৈশাখ মাসে জন্ম। রবি যদি বৃষ রাশিতে বসে থাকে, আপনি বলবেন তোমার তো জ্যৈষ্ঠ মাসে জন্ম। রবি যদি মিথুন রাশিতে বসে থাকে, আপনি বলবেন আষাঢ় মাসে জন্ম। এইভাবে তার মানে মীন রাশিতে যখন রবি থাকে, তার মানে চৈত্র মাসে জন্ম। তার মানে বাংলা বছরকে ডিফাইন করা হয়েছে রবির এই যাত্রাপথ দিয়ে। এবার মজার বিষয় হচ্ছে যে আমাদের 12টা রাশি দেওয়া হয়েছে, তার মধ্যে 27টা নক্ষত্র দেওয়া হয়েছে। 12টা রাশি 27টা নক্ষত্র। আচ্ছা, এবার তার মধ্যে প্ল্যানেট কারা কারা? তার মধ্যে প্ল্যানেট হচ্ছে 9টা প্ল্যানেট। এবার এই 9টা প্ল্যানেটের মধ্যে আপনাকে মেন প্ল্যানেট হচ্ছে 7টা প্ল্যানেট। আমরা রামধনু দেখেছেন? আমাদের জন্মছকটা জাস্ট লাইক রামধনু। আচ্ছা, তার কারণ রামধনু কতক্ষণ আমরা দেখতে পারি? খুব বেশিক্ষণ নয়, একটা আকাশে খুব ঝকঝকে আকাশে কিছুক্ষণ দেখলাম, তারপরে রামধনু হারিয়ে গেল। তার মধ্যে 7টা রং থাকে। তার মানে আপনি যদি ধরেন শুক্র, তারপরে রবি, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে বুধ, তার মানে এই 7টা প্ল্যানেট হয়ে গেল। তাহলে রাহু কেতু কোথায় গেল? ওগুলো কি তো খারাপ বলা হয়? না, ওরা খারাপ নয়, ওরা টাইমকে রিপ্রেজেন্ট করে, ওরা টাইমকে দর্শায়। তার কারণ আমি যে কটা 7টা প্ল্যানেটের কথা বললাম, এরা অ্যান্টি ক্লক ওয়াইজ ট্রানজিট করে। আমি জানি আপনার হয়তো পরে একটা সময় প্রশ্ন আসবে যে গ্রহরা ঘোরে কিভাবে। হ্যাঁ, তো এরা, আমি এই জন্য যেহেতু বেসিক আলোচনা শুরু হচ্ছে, তাহলে এটা প্রথম থেকেই বলে রাখা ভালো। তার মানে এরা এই 12টা রাশিতে ঘুরছে অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। আর রাহু আর কেতু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সময় হিসাবে। এই জন্য রাহু হচ্ছে ঘড়ির বড় কাঁটা, আর কেতু হচ্ছে ঘড়ির ছোট কাঁটা। আচ্ছা, এই সায়েন্সটাকে আমাদেরকে বোঝানো হয়েছিল। তার মানে আপনি আপনার সময়কে কতটা গুরুত্ব দিচ্ছেন, এই সময়কে গুরুত্ব দিয়ে বাকি 7টা প্ল্যানেট আপনার রামধনুর রং, অর্থাৎ আপনি আপনার রামধনুকে কতক্ষণ ধরে রাখতে পারবেন, আকাশে কিছুক্ষণ দেখা গেল তারপরে হারিয়ে গেলেন কিনা। তার মানে আপনি আপনার সফলতা, আপনি যে ফুটকা চ্যানেলটা করে আজকে সফলতার জায়গায় যাচ্ছেন, আজকে আমি আমার একটা চ্যানেল করে সফলতার জায়গায় যাচ্ছি, এই সফলতাকে ধরে রাখতে জানতে হবে। তো সুশান্ত সিং রাজপুতকে আমরা পেলাম, তারপরে তার কর্মকাণ্ড দেখলাম, তারপরে ডাউন শেষ। আজকে আর সুশান্ত সিং রাজপুতের গ্রহ নক্ষত্র নিয়ে কি বিচার করে লাভ আছে? তার কারণ সেই মানুষটাই তো নেই। তার মানে এই যে ধরে রাখার যে খেলা, এই রামধনুর যে খেলা, এই খেলাটাকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের মেলবন্ধ ধরা হয়েছে। এবার তাহলে এই 12টা রাশি কারা? এই 27টা নক্ষত্র কারা? এই 27টা নক্ষত্রের মধ্যে এই যে 9টা গ্রহ বললাম, তার মানে আপনার আসছে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহের সাথে দেওয়া হয়েছে এক একটা গ্রহের 3টে করে নক্ষত্র, তারা 3টে করে এক একটা নক্ষত্রের। এই এক একটা প্ল্যানেট এক একটা নক্ষত্রকে দর্শায়, আবার এক একটা নক্ষত্র 3টে করে তারাকে দেখাচ্ছে। কঠিন ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, তার মানে 3টে একটা নক্ষত্র, কেতুর নক্ষত্রের 3টে তারা,
শুক্রের নক্ষত্রের 3টে তারা। আমি যদি বলি কেতুর নক্ষত্রের 3টে তারা, কেতুর নক্ষত্র মানে হচ্ছে অশ্বিনী নক্ষত্র আসবে, মূলা নক্ষত্র আসবে, মঘা নক্ষত্র আসবে। আপনাকে যদি বলা হয় শুক্রের নক্ষত্রের নাম, তাহলে ভরণী নক্ষত্র আপনাকে বলতে হবে, তারপরে আপনাকে পূর্ব ফাল্গুনী বলতে হবে, আবার আপনাকে পূর্বষাঢ়া বলতে হবে। তার মানে এই যে আপনাকে এই যে বিষয়গুলো দেওয়া হচ্ছে যে কেন এরা এবার এদের প্লেসমেন্ট আপনাকে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা এদেরকে কোথায় পাচ্ছেন? মেষ রাশিতে পাচ্ছেন। তার মানে এই যে 3টে করে তারা, এরাই এক একটা বাড়ির মালিক। বাপরে বাপ। আপনি যখন এক একটা এবার আমরা এই যে আমাদের 7টা প্ল্যানেট আমরা বললাম, রাহু কেতু ইনক্লুডিং, এবার 9টা প্ল্যানেট, রাহু কেতু শ্যাডো প্ল্যানেট বলা হয়, তারা ছায়া, অর্থাৎ তারা আমাদের ছায়ার সাথে চলছে। মানে তুমি কতটা কাজ করছো, তুমি কিরকম কাজ করছো, তুমি ভালো কাজ করলে তুমি ভালো প্রাপ্তি পাবে, তুমি খারাপ কাজ করলে তোমার জন্য খারাপ প্রাপ্তি তোমার জন্য ওয়েট করে রয়েছে। তার মানে এরা আপনার ছায়া সঙ্গী, রাহু কেতু আপনার ছায়া সঙ্গী। রাহু কেতু খারাপ নয়। আমরা রাহু কেতুকে খারাপ বলি কেন? তার কারণ আমরা প্রতিনিয়ত এমন কিছু কর্ম করে যাই যেখানে আমাদের কিছু নেগেটিভিটি থাকে, যেই নেগেটিভিটি আমাদের জীবন পথ চলতে আমাদেরকে কারণ ভুগতে আমরা হয়। সবসময় শুনি রাহুর দশা পড়েছে, কেতুর দশা ব্যাপারটা কি, মানে সেটা তো শুনি সব সময়। দশা মানে আপনার অবস্থা। আমরা বলি না কি দশা হয়েছে আপনার চেহারা, হ্যাঁ অবস্থা টেকনিক্যালি। তার মানে অবস্থা, তার মানে আপনার অবস্থা কি, তার মানে রাহুর দশা এসেছে, তাহলে এবার আপনার অবস্থান কি হবে। তার মানে এবার অবস্থা থেকে যদি আমি অবস্থাকে আরো একটু সুন্দর ভাষায় আনি, তাহলে অবস্থান কি, ও তার মানে আপনার পজিশন কি, এবার আপনি কি পজিশন নেবেন। আপনি যদি, আমি ধরুন আমি এইভাবে বলি, আপনি তো ইন্ডিয়াতে থাকেন, হুম, আপনি যদি এখন আমেরিকাতে বেড়াতে যান, তাহলে আপনার অবস্থান কি হবে? ওকে 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 ওকে। কীরকম অবস্থান হবে আপনি আমাকে বলবেন যে আমি আমেরিকাতে গেলে আমাকে আমেরিকার গভর্নমেন্টের মতো করে আমাকে আমার স্টেপ নিতে হবে, আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের মতো আর কারণ সেখানে স্টেপ নিতে ওখানকার পারবো না। নিয়মই মানতে হবে, জসমিন ওখানকার দেশে নিয়ম। যদাচার। তাহলে রাহুর দশা মানে কি? রাহু যখন আপনার দশায় কানেক্ট হলো, তখন রাহু বলছে এবার তোমাকে আমার মতো করে চলতে হবে। যদি তুমি তোমার মতো করে চলো তাহলে তোমাকে দণ্ড পেতে হবে, আর তুমি যদি আমাকে আমার মতো করে চলতে দাও, আর তুমি যদি নিজেকে আমার মতো করে সাজিয়ে নাও, তাহলে আমি তোমাকে অনেক উপহার দেব। ভয় না পেয়ে পথ চলতে হবে। মানে কি যে কোনো কিছুতে অ্যাডাপ্ট করা যায়, যে একদম। লেম্যানস ল্যাঙ্গুয়েজে চাই। একদম অ্যাডপ্ট করা যায়, এবং অ্যাডপ্ট করবেন কিভাবে তার জন্য জানবোটা কি করে? তার জন্য একজন অ্যাস্ট্রোলজারের দরকার, একজন মোটিভেশনাল কোচ বা আচ্ছা, একজন অ্যাস্ট্রোলজার তো কোচের কাজ করে। কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন এ- চারিদিকে কি চলছে। এবার একটা বাজে প্রশ্ন করি। এই যে সবাই বলেন যে নো অফেন্স টু এনিওয়ান, মানে আপনারা প্রত্যেকেই ভালো করছেন, কি করছেন আমার বোঝার বিদ্যা নেই, আমি জাজ করতে যাচ্ছি না। অদ্ভুত সেজে একজন মানুষ বসে বলছেন অমুক পুজো পড়লে আর তমুক জিনিস ধারণ করলে সব কেটে যাবে, মানে আমার সঙ্গে সে অ্যাঞ্জেলিনা জোলির অ্যাফেয়ার হবে, আদানি আমাকে দত্তক নিয়ে নেবে, এরম একটা ব্যাপার হবে, হ্যাঁ হ্যাঁ, যা চলছে আর কি। যা চলছে। কতটা সত্যি, কি বলবেন এটা নিয়ে? পুরোটাই ভুয়ো। আচ্ছা, এখন দেখুন পশ্চিমবঙ্গের, আমি পশ্চিমবঙ্গ কেন, আমি ভারতবর্ষের বুকেও যদি দেখি, জ্যোতিষশাস্ত্রকে বুঝে উঠতে পেরেছে গুটি কতক মানুষ। যে কারণে কি তাহলে বাকিরা এটার এগেনস্টে যাচ্ছে? মানে হ্যাঁ। আমি অবিশ্বাসী টাইপস। দেখুন অবিশ্বাস তো আমি একসময়, তাহলে আপনাকে বলতে হবে আমি একসময় প্রচণ্ড অবিশ্বাস করতাম, আমি একসময় ঠাকুরও মানতাম না, কিন্তু আচ্ছা, আজকে আমাকে জ্যোতিষশাস্ত্র মানতে আমি কি বাধ্য হয়েছি। পুরোটাই সায়েন্স বলে, এর পেছনে পুরোটাই অঙ্ক। এই অঙ্কটার পেছনে যদি আপনি মনে করেন যে না এর মধ্যে ক্যালকুলেশন নেই, এর মধ্যে শুধু ভগবানের কোনো আশীর্বাদ আছে, কোনো কানেকশন আছে যে আপনি বলে যাচ্ছেন কেউ বলাচ্ছে না, আপনাকে ম্যাথ এখানে অঙ্ক রয়েছে। আপনার আকাশ তত্ত্বের যদি আমাদের এখানে অগ্নিপৃথ্বী বায়ু জল আকাশ, যেমন আপনাকে আমি বললাম চর স্থির দ্বৈত, অর্থাৎ একটি রাশি চর মানে কি যে মুভ করে, স্থির মানে কি যে স্থির, যে একদম ফিক্সড, আর যে যে ডুয়াল, আর একটা হচ্ছে দ্বৈত। দ্বৈত মানে হচ্ছে ডুয়ালিজম, তার মানে সে তার মুড হবে সে চলবে, তার মুড হবে না সে চলবে না। আচ্ছা, এই মুড হবে না রাশি একটা হতে পারে কি মিথুন রাশি, এই মুড হবে না রাশি হতে পারে কি কন্যা রাশি, হুম হুম, তুলা রাশি। তার মানে এই যে বিষয়গুলো কেন এইভাবে আপনাকে কেন বোঝানো হচ্ছে যে আজকে যদি আপনার যদি মুড, আজকে যদি দ্বৈত সত্তার রাশি হয়, আজকে আপনার সন্তান যদি দ্বৈত সত্তার হয়, সে সকালে বললো বাবা আজকে না আমার পড়তে বসতে খুব ইচ্ছে হচ্ছে, বাট বিকেলে সে দেখলেন সে বললো আপনি তাকে পড়াতে বসাতেই পারলেন না, তার মুড সুইং করে গেল, সে বললো আমি 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 সিনেমা দেখতে যাবো। মানে কিছু রাশির বলছেন মুড সুইং বেশি হয়। মুড সুইং করে, তার মানে এইবার এই যে কেন আজকে যে মুভ করছে, যে মুভ করে তাকে চালানো সোজা, যে মুভ করে না, যে নড়ে না, তাকে আপনি চালাবেন কি করে? আপনি পাহাড়কে ঠেলবেন কি করে? পাহাড়কে তো ঠেলতে পারবেন না। না, তাহলে যে মুভ করে তাকে আপনি, যে চলমান তাকে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু যে স্থির তাকে চালানো খুব কঠিন, তাহলে তাকে তার মতো করে চলতে হবে। আবার যে স্থির সে যদি মনে করে আমি জীবনের চরম জায়গায় পৌঁছবো, তাহলে সে তার স্থির দৃঢ় প্রতিজ্ঞা বসে, সে কিন্তু তার কর্মফলের দ্বারা সে বিশাল জায়গায় চলে যেতে পারে, কারণ সে কিন্তু স্থির।
হাজার ঝড় আসলেও আমি ভাঙবো না, হাজার দমকা আসলেও আমি মচকাবো না, আমি ঠিক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। আর দেখুন ডুয়াল রাশি যদি হয়, তার মানে আপনি ভয়ও পেয়ে যেতে পারেন, আবার আপনি ফাইটও করতে পারেন। এই যে বিষয়গুলো দেওয়া হয়েছে, এইগুলো চরিত্রায়ন। আজকে আমাদের রাশির সাথে রাশির চরিত্রায়ন ঘটাতে হবে। আমরা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ কি সহজে বলে ফেললাম। আমরা অগ্নিরাশি কাকে পাচ্ছি? মেষ রাশিকে অগ্নিরাশি পাচ্ছি, ধনু রাশিকে অগ্নিরাশি পাচ্ছি, সিংহ রাশিকে অগ্নিরাশি পাচ্ছি। এবার ভাবুন তো, 12টা রাশির মধ্যে 3টে অগ্নিতত্ত্বের রাশি আমাদেরকে দিয়ে দিল। মেষের আগুন, ধনুর আগুন, সিংহের আগুন, 3টে আগুন সমান হবে? টেকনিক্যালি তো মানে লজিক্যালি তো হওয়ার কথা না। হওয়ার কথা না। তার মানে তার মধ্যেও তো কিছু ডিফারেন্সিয়েট রয়েছে। এবার এর মধ্যে এই 3টে রাশিতেই কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র পাবেন। এখানে কেতুর নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, শুক্রের নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, কিন্তু রবির নক্ষত্র 3 ডিগ্রি 20 মিনিট, যেখানে আলো কম। এই ডিগ্রি 20 মিনিটটা কি জিনিস? ডিগ্রি 20 মিনিটটা তাহলে আপনাকে আরেকটু সুন্দর করে বোঝাতে হয়। আপনি এই যে আপনাকে কি বললাম 12টা রাশি, তাহলে 12টা রাশি মানে হচ্ছে আমাদের জোডিয়াক সাইন, পুরোটা একটা জন্মপত্রিকা পেয়ে গেলাম, রাশিচক্রটা পেয়ে গেলাম। তাহলে এই 12টা রাশি কেন দেওয়া হলো? রবির অবস্থান ভেদে দেওয়া হলো। প্রত্যেকটা মাসে রবি চলছে, তার হিসেব বর্ণনা করা হয়ে গেল। এবার একটা ঘরের মান দেওয়া হয়েছে, এক একটা রাশির মান কত? এক একটা রাশির মান 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে তাহলে 1 ডিগ্রি সমান সমান কত? 1 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা। 30 ডিগ্রি সমান সমান কত? 30 ঘন্টা। তাহলে 12 × 30 করলে কত হয়? 3 × 36, 360 ঘন্টা। তাহলে আপনাকে যদি এটাকে দিনে কনভার্ট করতে হয়, আমি যদি বলি যে ইন্দ্রদা আপনি এটাকে দিনে কনভার্ট করুন, তাহলে আপনি কিভাবে ভাগ করবেন? 15 দিন। 15 দিন, কারণ 24 ঘন্টায় একদিন ভাগ করলে, তাহলে আপনি এই যে গোল ইয়েটা পেলেন, তাহলে এই গোল চাকাটা থেকে কি পেলেন? 15টা দিন পেলেন। তাহলে 15 দিন ইজ ইকুয়াল টু কি? এক পক্ষ, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। তার মানে ওয়ানিং মুন আর ওয়াক্সিং মুন, তার মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। এই জন্য শুক্ল যজুর্বেদও লেখা হয়েছে, কৃষ্ণ যজুর্বেদও লেখা হয়েছে। তার মানে এই পার্টের তো, তার মানে শুক্লপক্ষের চন্দ্রকে নিয়ে শুক্লপক্ষের চন্দ্রকে নিয়ে শুক্ল যজুর্বেদ, শুক্লপক্ষের কৃষ্ণপক্ষের চন্দ্রকে নিয়ে কৃষ্ণ যজুর্বেদ। তার মানে এই জায়গাটা আপনাকে ডেপিক্ট করতে হচ্ছে। তাহলে যার শুক্লপক্ষে জন্ম, তার চন্দ্র অনেক বেশি হায়ার অল্টিটিউডে রয়েছে, কিন্তু যার কৃষ্ণপক্ষে জন্ম, তার চন্দ্র অনেক অস্তমিত। এবার তার চন্দ্রকে জাগাতে হবে। এবার আমরা কি কাজ করি? আমরা কাজ করি রাহু, রবি আর চন্দ্রকে নিয়ে। রাহু ইজ ইকুয়াল টু বডি, রবি ইজ ইকুয়াল টু স্পিরিট, আর চন্দ্র মানে মাইন্ড। তার মানে বডি, স্পিরিট, মাইন্ড নিয়ে কাজ করছি। তার মানে এই বিএসএম পদ্ধতিতে আমাদেরকে একজনকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার ছেলে আমার কাছে আসলো, তার বডি কি, তার স্পিরিট কি, তার মাইন্ড কি। 3-4টে শব্দ না আমরা খুব শুনি, কালসর্প, সাড়ে সাতি, মাঙ্গলিক। দেখুন ইন্দ্রজিৎ দা, আপনাকে যদি আমি প্রথম প্রশ্ন করি, ইন্দ্রজিৎ দা আপনি জ্যোতিষ মানে কি জানেন? আপনি কি বলবেন? জ্যোতিষ মানে তো কালসর্প, হাত দেখা। আর হচ্ছে জ্যোতিষ মানে 2-3টে টার্ম, আমরা যার যখন ভয় পাই, সেটা হচ্ছে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি। সে তো এত বছর ধরে ধরুন আমি কাজকর্ম ব্যবসা কিছু একটা করছি, এইটুকুই আমিও জানি। আপনিও জানেন, কিন্তু যার কোনো বেসিক অস্তিত্ব নেই, যেটা হচ্ছে শুধু সময়, যার কোনো বেসিক অস্তিত্ব মানে কালসর্প ব্যাপারটা নেই না। আমার কাছে এসে যারা প্রশ্ন করে যে দাদা আমার কালসর্প আছে, আমি তাদেরকে বলি এই নিন ফিসটা নিয়ে চলে যান, আপনি পাশে জ্যোতিষী দেখিয়ে নিন। আমার কাছে আমার এত সময় নেই, কারণ আপনার বাচ্চা WBCS অফিসার হবে কিনা সেটা আমার দেখার দায়িত্ব, আপনার ছেলে UPSC পাবে কিনা সেটা আমার দেখার দায়িত্ব, আপনার ছেলে বিল গেটস হবে কিনা সেটা আমার দেখার দায়িত্ব, আপনার ছেলে কালসর্পের দাগিদে মরে যাবে কিনা সেটা আমার দেখার দায়িত্ব না। কালসর্প থাকলেও আপনার ছেলে মরে যেতে পারে, সে জীবনে কিছু নাও করতে পারে। আপনার কালসর্প না থাকলেও আপনার সে জীবনে কিছু নাও করতে পারে। ইচ্ছা শক্তি। মদ খেয়ে বাইক চালাবে, এমনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দাদা মদ খাওয়া তো ভালো, আমি তো সেটা বলছি না। মদ খেলে শুক্র ভালো হয়, নেশা করে না, মদ খেলে শুক্র ভালো হয়। মানে আপনি জানেন না, ফুড ব্লগিং এর সাথে আমাদের অনেক কিছু কানেক্টেড। আচ্ছা হ্যাঁ, আপনার শুক্র ভালো না হলে তো আপনার ফুড ব্লগিং হবে না। তাহলে মদ যদি খান তবে তো আপনার ফুড ব্লগিং ভালো হতে পারে। কিন্তু মদ কতটা খাবেন? 1 বোতল না 30 ml? হ্যাঁ, মানে লিমিটেড। আপনাকে সবকিছু লিমিটেশনের কথা বলা হয়েছে। আজকে আমাদের এখানে শনিকে, শনি দশমপতি, সে হচ্ছে কর্মপতি, আবার সে একাদশপতি, সে আমাদের নিগূঢ় তত্ত্বের সফলতার কারক গ্রহ। অর্থাৎ সে বলছে তুমি যা কর্ম করবে তার উপর আমি তোমায় গিফট দেবো। নিগূঢ়তার সফলতার কারক গ্রহ মানে অর্থ। আমরা তো শুনি যে শনি যার শুট করে যায় সে প্রচুর টাকা পায়, যার না করে সে একদম ডুবে যায়, এরকম একটা শুনি। হ্যাঁ, তাতে নীলাফিলা পড়তে হয়। শনি শুট করে না, কোনো গ্রহই কাউকে শুট করে না। সর্বনাশ করেছে বলছেন কি মশাই? হ্যাঁ, কোনো গ্রহ কাউকে শুট করে না। এই এত কিছু পড়িয়ে যে না, এগুলো এর আমিও পড়ে আছি, কি লাভ? এ পড়ে ঘুমিয়ে থাকলে তো হবে না। এটা একটা কম্পোনেন্ট আমাদের বায়ুতে, বায়ুমণ্ডলে এই শনির এলিমেন্ট রয়েছে। বায়ুমণ্ডলে বৃহস্পতির এলিমেন্ট রয়েছে। দেখুন শনি, বৃহস্পতি এরা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে, এদের খেয়ে দিয়ে কাজ নেই। কোটি কোটি মানুষ, তাদের আধার কার্ড, কোটি কোটি গ্রহ, না এমনি কোটি কোটি তো মানুষ। এই একটা গ্রহ এত কোটি কোটি মানুষের আধার কার্ড নিয়ে রাখবে না নিশ্চয়ই, যে কার সময় এসেছে ভাই আমি তার সাড়ে সাথীতে লাগবো।
সময় নেই তার। তো এরা এই যে এত দূর ডিস্টেন্সে বসে রয়েছে, এরা যখন পৃথিবীর কাছাকাছি আসছে, এরা যখন তাদের কক্ষপথ চলছে, সূর্যকে যখন প্রদক্ষিণ করছে, তখন তো আমাদের মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। সেটা সমুদ্রের জলের মধ্যেও ক্রিয়েট হয়, গঙ্গার জলের মধ্যেও ক্রিয়েট হয়, আমাদের শরীরে রক্ত আছে, আমাদের আমাদের শরীরের মধ্যেও ক্রিয়েট হবে। তার কারণ জলস্ফীতি যদি হয়, তার মানে আমাদের শরীরে রক্তস্ফীতিও হবে সাধারণভাবে। তার মানে আমার কখনো কখনো মন ভালো, আবার কখনো কখনো মন খারাপ। তা কারণ কি? তার কারণ এই গ্রহ নক্ষত্রের কোথাও না কোথাও তারা কাছাকাছি আসছে বলে। আর সেটা ইন জেনারেল। সেটার জন্য কিন্তু তারা আমাদের আধার কার্ড নিয়ে বসে নেই যে দাদা আমি ঠিক। আধার কার্ড এই আপনার টাইম এসছে, এবার কিন্তু আমি সাড়ে সাথে আমি কিন্তু আপনার দিকে দৃষ্টি দেবো। সাড়ে সাথী মানেটা কি? সাড়ে সাতির মানে কিছু নেই। দেখুন 7.5 বছর ধরে শনি নাকি কোনো রাশিকে ফল দেয়। তো এটা মানে ভালো হোক খারাপ হোক 7.5 বছর চলবে। ভালোটাই হয়, মানে ঢপবাজি দিয়ে তো লাভ নেই দাদা। বেসিক ঢপবাজিটা হচ্ছে কি জানেন তো, সাড়ে সাতিটা এখন মেন ব্যাপার হচ্ছে যে ডর বিকতা হয়, ফিয়ার সেলিং। ফিয়ার সেলিং। তো ভয় যত দেখাবেন তত আপনি আপনার টাকা জয় করতে পারবেন। আপনার ক্লায়েন্টের, আপনি যদি এখন আপনার সন্তানকে নিয়ে আমার কাছে আসেন, আমি যদি বলি ইন্দ্রদা কিছু মনে করবেন, আপনার ছেলের যা জন্মছক দেখছি, সাড়ে সাথী কালসর্প মাঙ্গলিক যা লেগে রয়েছে, কিছু হবে না জানেন তো। আপনি ভাবেন আমার ছেলেটা একটা মাত্র ছেলে, জীবনে কিছু করতে পারবে না। আচ্ছা দাদা কি করা যায়? নেক্সট প্রশ্ন আমি সেটাই করব। প্রশ্ন কি করবেন, কি করা যায়? তখন বলবেন হ্যাঁ দাদা করা তো যাবে, উপায় তো আছে, তাহলে কিন্তু কিছু কাটান করতে হবে এবং কিছু যোগ্যটব্য করতে হবে। আমার না এখানে কিছু প্রশ্ন আছে। দেখুন আমাদের এই যে সাবজেক্টটা, এটা হচ্ছে একটা অকাল্ট সায়েন্স। অকাল্ট সায়েন্সের আন্ডারে 3টে সাবজেক্ট রয়েছে। কি কি? একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, একটা তন্ত্র, আর 3 নম্বর পূজা অর্চনা। অ্যাস্ট্রোলজিটা কি? অ্যাস্ট্রোলজি সায়েন্স। পূজা অর্চনা কি? ভক্তি, বিজনেস। বিজনেস। ওকে। কারণ পূজা করবেন, পূজারি তার বিনিময়ে কিছু দক্ষিণা কিছু নেবেন, পাবে। এটা বিজনেস। তন্ত্রটা কি? ফিলোসফি, হ্যাঁ, দর্শন। তার মানে আমাদের যে দর্শন, এই দর্শনটাকে আমরা কোথাও না কোথাও দর্শাই তন্ত্র দ্বারা। কেন? তন্ত্র কি? তনু দ্বারা উচ্চারিত যে মন্ত্র তাহাই তন্ত্র। আচ্ছা। তনু কি? তনু মানে দেহ। তাহলে দেহ আমার যে মন্ত্র উচ্চারণ করছে তাহাই তন্ত্র। বাট আমরা তন্ত্র মানে কি জানি? আমরা তন্ত্র মানে জানি ওই উচ্চাটন, বিদ্বেষণ, ব্ল্যাক ম্যাজিক। বাট ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা আলাদা। ওটা তন্ত্রের মধ্যে আরো কিছু পার্ট আছে যেখানে পজিটিভ নেগেটিভ। কিন্তু তন্ত্র একটা ফিলোসফি, যে ফিলোসফির একটা নেগেটিভ সাইড আছে, যে ফিলোসফির একটা পজিটিভ সাইড আছে। তার মানে আমি কি বোঝালাম? অ্যাস্ট্রোলজিটা পুরো সায়েন্স। তাহলে সায়েন্সের সাথে আমি যদি তন্ত্রকে মিলিয়ে দিই তাহলে ভুল হয়ে গেল, তন্ত্রের সাথে যদি আবার আমি পূজাকেও মিলিয়ে দিই ভুল হয়ে গেল। তার মানে এই 3টের সাথে 3টের কোনো কার্যকারিতা নেই। আপনার যদি শনি খারাপ হয়, আমি যদি বলি আপনি শনি মন্দিরে গিয়ে তেল দান করুন, আপনার শনি ভালো হয়ে যাবে, তাহলে সব থেকে বড় মূর্খ আমি। মানে যদি আপনি সেটা জেনে শুনে বলেন, সব থেকে বড় মূর্খ, এবং আমি আপনার সাথে অন্যায় করলাম। হ্যাঁ, কারণ আমরা তো বিশ্বাস করেই যাচ্ছি। আপনি বিশ্বাস করে গেছেন। এবার আপনার শনি নেগেটিভ, তার মানে আপনার যদি শনি নেগেটিভ মানে কি? আমি ধরে নিলাম আপনার শনি মেষ রাশিতে শনি নিচস্থ হয়, তো আপনি মকর লগ্নের লোক ধরে নিলাম, তো আপনার লগ্নপতি এবং দ্বিতীয়পতি, যে নাকি আপনার দেহ দেখছে এবং যে নাকি আপনার অর্থ দেখছে, সে চতুর্থভাবে গিয়ে আপনার নিচস্থ হয়ে গেল। আপনি এসে বললেন সম্রাট আমার কিন্তু ফিনান্সিয়াল পজিশন খুব খারাপ, কি করা যায়? আমি তখনই আপনাকে জিজ্ঞেস করবো আপনার ফুড হ্যাবিট কি। আপনি বললেন দেখো আমি তো খুব ভেজ খেতে ভালোবাসি, আমি তখন বলবো এই ভেজটাকে আপনাকে সরাতে হবে, আপনাকে এবার ননভেজে আসতে হবে। আপনি যতক্ষণ না ননভেজে আসছেন ততক্ষণ শনির গুণকে আপনি এনহ্যান্স করতে পারছেন না। কেন? আমাদের ভেলা বলে একটা কথা হয়, আমাদের জন্মছকে ভেলা বলে একটা কথা হয়। সেই ভেলাটা কি? রবিবার থেকে সেই ভেলা শুরু হয়, তমভেলা, রজভেলা, সত্যভেলা, তমভেলা, রজভেলা, সত্যভেলা। এই ভেলা করতে গেলে তমভেলায় আমাদের দিন শুরু হয়। যেমন রবিবারটা আমাদের তমভেলায় শুরু হচ্ছে, আবার সাত্ত্বিক ভেলায় এসে একটা, মানে তামসিক থেকে তামসিক থেকে সাত্ত্বিক, এই হচ্ছে চক্র। এই চক্রের মধ্যে আপনাকে চলতে হবে। আপনার কোন ভেলায় জন্ম? তমভেলায় জন্ম, তাহলে আপনার তামসিক গুণ বাড়াতে হবে। সত্যভেলায় জন্ম, তাহলে আপনার শরীরে সাত্ত্বিকতা বাড়াতে হবে। আপনার রজভেলায় জন্ম, তাহলে আপনার মধ্যে রাজসিকতা বাড়াতে হবে। রাজসিকতা বাড়াতে গেলে একটু মদ খেতে হবে। আচ্ছা। আমাকে অনেকে এসে কেন বলছি, তার কারণ আমাদের দেশের মধ্যে প্রচুর ভুল ধারণা রয়েছে। আমাকে অনেকে এসে বলেন দাদা শনি দশা ঢুকে গেছে, তাহলে মদটা ছেড়ে দিই, আমি আর তাহলে মদ খাচ্ছি না। কেন খাচ্ছেন না? আপনি এতদিন যে মদটা খেয়েছিলেন, এখন যে আপনার শরীরটা চাইলেও যে সে আর পাবে না, তার মানে এই জায়গাটা তো ভুল হচ্ছে। তা আপনি তো শরীরকে মেনটেন করে এসেছিলেন। হ্যাঁ, আপনি মদ খেয়ে রন্ধমায় পড়ে থাকবেন না। আপনি সারাদিন কাজ করে 30 ml নিন, ভালো করে জল ভর্তি করুন, সেটাকে 1 ঘন্টা ধরে খান। দেখুন শনি আপনাকে হেল্প করবে। তার কারণ তম গুণ আপনাকে ইনটেক করতে হবে, এবং তামসিক গুণ ইনটেক করতে গেলে আপনাকে হাই প্রোটিন ইনটেক করতে হবে। তাহলে হাই প্রোটিন কোথায় আছে? মদ, মাংস, মদিরা।
তাহলে আপনি যদি মদ না খান, মাংস না খান, তাহলে শনির এনার্জিকে পাবেন কি করে, মঙ্গলের এনার্জিকে আপনি পাবেন কি করে? এই জন্য আমাদের দেশে শনিবারে দেখবেন অর্ধেক দিন আমরা ছুটি নিয়ে বসে থাকি, হাফ বেলা না আমাদের হাফ ডে হয়। কেন? তার কারণ আমরা শনিবার দিন হলেই মা মাসিমারা, আপনার বাড়ির লোকেরাও দেখবেন একদম সব সিং ফিং সব ভালো করে মুছে নিচ্ছে, টিভি ফ্রিজ সব মুছছে। কেন? ওরে বাবা, যাতে আঁশ না থাকে। আমাদের ভুল ধারণা, শনির দৃষ্টি পড়লেই আমাদের খারাপ হয়ে যাবে, শনিবারে মাছ মাংস খেলেই খারাপ হবে। কিন্তু ওই দিনটাই মাছ মাংস আমাদের সব থেকে বেশি করে খাওয়া উচিত ছিল, যে দিনটায় আমরা নিরামিষ খাচ্ছি। শনিবার মাছ মাংস বেশি খাওয়া উচিত একদম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে বলে গেছেন, তিনি বলে গেছেন, সমগ্র বাড়িতে যদি আজকে শান্তি রাখতে হয়, অশান্তির আঁচ যদি বের করতে হয়, তাহলে শনিবার দিন একটু আঁচ ছুতে হয়, নইলে আশা পূর্ণ হবে না। আঁশ না ছুলে আশা পূর্ণ হবে। এবার আরেকটা বেসিক প্রশ্ন, এই জন্মছক ব্যাপারটা এটা কি করে পাওয়া যায়? ধরুন অনেকেরই নেই, আমি জানি না আমার আছে কিনা, আমার ছেলের আমি বানাইনি কখনো। আপনার তো একটা ডেট অফ বার্থ আছে নিশ্চয়ই। ডেট অফ বার্থ আছে, টাইম আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনি কোথায় কখন জন্মগ্রহণ করেছেন। এবার আপনি যদি কলকাতায় জন্মগ্রহণ করেন, তাহলে কলকাতার একটা লঙ্গিটিউড ল্যাটিটিউড আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে। আবার আমরা দিল্লিতে যদি চলে যাই, দিল্লির একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে। তাহলে এই অক্ষাংশ দ্রাঘিমাংশকে ক্যালকুলেট করে, আপনার জন্ম সময়কে ক্যালকুলেট করে, আপনার চন্দ্রবিন্দুকে ক্যালকুলেট করে আমরা ভৃগুবিন্দুকে নিয়ে আসি। যেই ভৃগুবিন্দু হলো আপনার জন্মের কারকতা। অর্থাৎ আপনার কলকাতায় জন্ম হয়েছে দেখাচ্ছে, দেখা গেল আপনার কন্যা লগ্ন, কিন্তু আপনি যেই দিল্লিতে চলে গেলেন দেখা গেল আপনার সিংহ লগ্ন। কেন? অক্ষাংশ আর দ্রাঘিমাংশ পাল্টে গেল বলে আপনার লগ্ন চেঞ্জ হয়ে গেল। তার মানে কলকাতা আপনার, তাহলে একটা ভাবুন, আপনার যদি 1978 সালের জুলাই মাসের 10টা 20-তে সকালবেলায় কলকাতায় জন্ম, আবার এই একই দিনে দিল্লিতে যার জন্ম, তাদের দুজনের জীবন কি একই হবে? না। সম্রাটদা, তাহলে এবার একটা বোকা বোকা প্রশ্ন, আপনি বলছেন একজনের জন্ম সময়, জন্ম তারিখ এবং কোথায় জন্মেছে সেটা দেখতে হবে, রাইট? বেসিক 3টে প্যারামিটার, হয়তো আরো কিছু থাকবে আপনারা জানবেন। ধরুন কেউ কারুকে দত্তক নিয়েছে, সে জানে না কবে জন্মেছে, আমি জানি 6 মাসের একটা বাচ্চা এসছে, তার কি হবে? বা কারোর হাত নেই, হাত কেটে গেছে, তার কি ভাগ্য নেই? না না, নিশ্চয়ই আছে, কেন নেই? সেও তো তার জীবনে চেষ্টা করছে। এবার এক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে যে প্রশ্নকালীন বিচার, প্রশ্নকালীন বা মুহূর্তকালীন বিচার। সেটা কীরকম? অনেকে এসে বলুন, দাদা আমার ডেট অফ বার্থের কোনো ডাটা নেই, আমার মা বাবা দিয়ে যায়নি, বা আমি দত্তক নেওয়া হয়েছে, বা কারো বাবা মা এসে বললো আমার এই ছেলে মেয়েকে আমি দত্তক নিয়েছি, বা তার আমি ডেট অফ বার্থের ডিটেলস আমি জানি না। তাহলে যেটা করতে হবে, আমরা তাহলে বলি যে সময় ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হচ্ছে, যাকে আমি দেখছি, সেই সময় কটা বাজে, মানে হ্যাঁ কটা বাজে, না সেটা মনে হয় ওটা আমরা দেখে নিই। দেখে তাহলে ওই যে মুহূর্ত, ওই মুহূর্তকে আমরা লগ্ন ধরবো, লগ্ন ধরে আমরা বিচার শুরু করব। এবং তার উপর প্রশ্ন, এটাকে বলা হয় মুহূর্তকালীন এবং প্রশ্নকালীন বিচার, যাকে আমরা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলি হোরা শাস্ত্র বা হোরা বিজ্ঞানের মাধ্যমে। আমরা হোরা মানে হচ্ছে এই হোরারি, মানে যে সময়ে চলছে, এই যে আপনাকে আমি বললাম না ভেলা, তামসিক ভেলায় প্রশ্ন করছে না, সাত্বিক ভেলায় প্রশ্ন করছে না। এবার ভেলার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 1.25 ঘন্টায় ভেলা পাল্টে যায়। 1.25 ঘন্টা মানে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটে ভেলা পাল্টে যাচ্ছে। তাহলে 24 ঘন্টায় কতগুলো ভেলা পাল্টায়, এটা একটা হিসেব আসছে। তার মানে রজতম সত্ত্ব, এই পুরো বিষয়টা কিন্তু এই 24 ঘন্টার মধ্যে 1.25 ঘন্টা করে করে কিন্তু পাল্টাতে থাকছে। তার মানে আপনি যে মুহূর্তে আমাকে প্রশ্ন করলেন, সেই মুহূর্তের হোরার মালিককে, আর যে মুহূর্তে আপনি প্রশ্ন করছেন সেই মুহূর্তে চন্দ্র কোথায় বসে রয়েছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এবং সেই মুহূর্তে রবি কোন রাশিতে অবস্থান করছে, তার উপর দাঁড়িয়ে আমরা কিন্তু বিচারটাকে আমরা ব্যাক ক্যালকুলেশন করব। এবং তার মধ্যে আরো কিছু ইন্টারেস্টিং পার্ট আছে। দেখুন, আপনার নিজস্ব একটা কিছু সত্তা তো একটা প্রত্যেকটা মানুষের আছে। আমি যদি জিজ্ঞেস করি আপনার কোন রং পছন্দ, আপনি অবলীলায় বলতে পারবেন আপনার যেটা পছন্দ। আপনাকে যদি আমি বলি যে মিষ্টি খেতে ভালোবাসেন না টক খেতে ভালোবাসেন না ঝাল খেতে ভালো, একটা প্রত্যেকটা মানুষের স্পেসিফিক একটা টেস্ট আছে, তো সেই টেস্টগুলোকে আমরা বলবি। আমরা যদি ধরলাম সে আমাকে বললো মিষ্টি খেতে ভালোবাসি, তাহলে আমরা ধরবো তার জন্মছকে শুক্রচন্দ্রের বা তার শরীরের মধ্যে শুক্রচন্দ্রের একটা কানেকশন খুব ভালো, সে মিষ্টি খেতে খুব ভালোবাসে, বা শনি বায়ু রাশিতে বা শনি জলরাশিতে বা শনি পৃথ্বীতত্ত্বে কোনো না কোনোভাবে পৃথ্বীতত্ত্বের নক্ষত্রের সাথে কানেক্টেড। এবার আপনাকে আমি যেটা প্রথমে বুঝিয়েছিলাম, অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ, নক্ষত্রগুলো কিন্তু প্রত্যেকে এই অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ এই পঞ্চতত্ত্বের মধ্যে বিভক্ত রয়েছে। যেমন অশ্বিনী ভরণী কৃত্তিকা, এরকম যদি আমি আসি তাহলে এরা সব পৃথ্বীতত্ত্বের মধ্যে পড়ছে। আবার এদের ডিরেকশন আছে, যদি কীরকম ডিরেকশন, সাউথ ডিরেকশনের কিছু নক্ষত্র আছে, ওয়েস্ট ডিরেকশনের কিছু নক্ষত্র আছে, নর্থ ডিরেকশনের কিছু নক্ষত্র আছে, ইস্ট ডিরেকশনের কিছু নক্ষত্র আছে। এই নক্ষত্ররা কী করে? এই নক্ষত্ররা যেটা করে সেটা হচ্ছে যে, ধরুন আপনার জন্ম হয়তো, আমি ধরলাম আপনার হয়তো অশ্বিনী নক্ষত্রে জন্ম, আমি আপনাকে বলবো আপনি সাউথ ডিরেকশনে চলে যান, কারণ আপনার জন্য সাউথ ডিরেকশন আপনার কর্মের জন্য বেস্ট
আপনার মানে ফরচুনগুলো ক্রিয়েট করবে। সাউথ ডিরেকশনকে আপনি যত কানেক্ট করতে পারবেন তত আপনার ডেভেলপমেন্ট অবলীলায় উঠে আসবে। মানে আপনি অল্প খেটেও সেখানে কিন্তু আপনার পরিশ্রমের যথাযথ মূল্যটা আপনি কিন্তু পাচ্ছেন। আমরা যদি ডিরেকশনের বিপরীতে চলে যাই তাহলে যেটা হবে আমরা অপোজিট, তার মানে আমরা অডকে ঘুরে ঘাড়ে আসতে হবে। আমরা অডকে কানেক্ট করে ফেললাম। তো ওকে, অড বা এগেইনস্টকে কানেক্ট করলাম, স্রোতের এগেইনস্টে, স্রোতের এগেইনস্টে। যখনই আপনি স্রোতের এগেইনস্টে সাঁতার কাটবেন তখন আপনার কি হবে, আপনার প্রেশার বেশি আসবে, খাটনি বেশি হবে। আপনার খাটনি বেশি হবে, এবং খাটনি বেশি আপনি পারে পৌঁছবেন, কিন্তু স্রোতের অনুকূলে যতটা তাড়াতাড়ি পৌঁছবেন স্রোতের বিপরীতে অনেক দেরিতে পৌঁছবেন। তার মানে এই জার্নিটা আমাদের অ্যাস্ট্রোলজির থ্রু দিয়ে আমরা কিন্তু ডেপিক্ট করি যে আপনার জার্নিটা কেমন হওয়া উচিত। এইভাবে কিন্তু আমাদেরকে এগুলো বিষয়গুলো দেখুন, আজকে যারা টুইন্স বেবি একই সময়ে জন্মগ্রহণ করলো বাট তাদের জীবনচক্র আলাদা। একটা ছেলে মেয়ে দেখা গেল দুজনেই 10:37 জন্ম, একজনের, একজন 10:38, 1 মিনিট ডিফারেন্স হয়ে গেল। তা আপনি বললেন যে কী এমন ডিফারেন্স হলো, বা 10:37 জন্ম, 5 সেকেন্ডের হেরফের। তা 5 সেকেন্ডে কী এমন হেরফের হয়ে গেল? দেখুন 3 সেকেন্ড যদি আপনি জন্মগ্রহণ পরে করেন তাহলে আপনার দশা অন্তর্দশা মোটামুটি 3 দিন করে এগিয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি একটা মেয়ে যার 10:37 1 সেকেন্ডে জন্ম, সে যে ফলটা পাবে বা তার দশা যে সময় শেষ হবে, যার 10:37 10 সেকেন্ডে জন্ম তার দশা আরও 10 দিন বাদে গিয়ে শেষ হবে। তার মানে সে যদি রাহুর দশা খুব খারাপ কাটালো, তার যে পরের জন তার রাহুর দশা হয়তো আরও 4-5 দিন সে আরও বেশি কাটাবে খারাপ। এইভাবে হিসেবটা কিন্তু ক্যালকুলেট করতে হয়। আর যখনই আপনি দেখবেন যে ক্যালকুলেট করছেন, অঙ্ক তো আপনাকে আমি 30 ডিগ্রি করে তো বললাম, এবার দেখুন আমাদের হিসেবটা হচ্ছে যে আমরা এখানে 30 ডিগ্রি করে ভাবছি, কিন্তু যদি আপনাকে বলা হয় 120 ডিগ্রিতে কোন নক্ষত্র বসে আছে, আপনি কি করে বলবেন? পারবেন না। তার মানে এইটা মুখস্থ করতে হবে তো আপনাকে, এটাই তো অঙ্ক। তার মানে 120 ডিগ্রিতে কোন নক্ষত্র বসে আছে সেটা আপনাকে জানতে হবে, মানে ফর্মুলা মুখস্থ, নইলে ফর্মুলা মুখস্থ করতে হবে। 240 ডিগ্রিতে কোন নক্ষত্র বসে আছে এটা তো আপনাকে ভাবতে হবে। তার কারণ হচ্ছে যে এবার আমরা যদি সংখ্যা তত্ত্বে আসি, ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট, আমরা এখন সংখ্যাতত্ত্ব ভীষণ চলছে না আজকে, সংখ্যাতত্ত্ব নিয়ে প্রচুর মাথা ব্যথা করছে, কিন্তু আমাদের দেশে যে সংখ্যাতত্ত্বকে আমরা অ্যাডপ্ট করে ফেলেছি, কোন সংখ্যাতত্ত্ব? সেটা আমাদের বেদিক সংখ্যাতত্ত্বকে আমরা অ্যাডপ্ট করিনি। আমরা কাকে অ্যাডপ্ট করলাম? আমরা লসু গ্রিড ফর্মুলাকে অ্যাডপ্ট করেছি। কি ফর্মুলা? লসু গ্রিড। লসু, এই লসু শব্দটা এসছে চাইনিজ থেকে। তার মানে এই পদ্ধতিটা কাদের? এটা চাইনিজ পদ্ধতি। চাইনিজ পদ্ধতিতে আর্টকে ফায়ারের সাথে দেওয়া হয়েছে, আমাদের দেশে আর্টকে আর্থের সাথে, বায়ুর সাথে কানেক্ট করা হয়েছে। তার মানে দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তার মানে চাইনিজরা আর্টকে আগুন মনে করে, আমাদের দেশে আর্টকে বায়ু মনে করা হয়। এই জন্য আমাদের দেশে স্যাটার্ন কুম্ভ রাশিতে মূলত্রিকোণ হয়। কেন? স্যাটার্ন কুম্ভ রাশিতে মানে হচ্ছে বায়ু, ওটা বায়ুতত্ত্বের রাশি। এই জন্য এখানে তার সবথেকে বেশি জোর। এই জন্য লসু গ্রিড কেন আমরা মানবো না? তার কারণ চায়না আমাদের ভারতবর্ষ থেকে ভৌগোলিক যদি আমরা দৃষ্টিভঙ্গি দেখি তাহলে তারা আমাদের থেকে অনেক উপরে রয়েছে, আমরা অনেক নিচে রয়েছি। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশের কথা যখন আমি বললাম, তাহলে চায়না যে ফর্মুলা যদি ফর্মুলেট করছে, সেই ফর্মুলা যদি আমার দেশে আমি ফর্মুলেট করি আমার ক্লায়েন্টের সাথে, তাহলে ভুল হবে। তার কারণ তারা আমার অক্ষাংশ দ্রাঘিমাংশে আছে, সেই অক্ষাংশ দ্রাঘিমাংশকে দেখে, সেই কর্কট ক্রান্তি রেখা, বিষুব ক্রান্তি রেখাকে দেখে তার উপর ডেপিকশন হবে যে আপনি আপনার লাইফ ইন্ডিয়াতে কতটা কাটাবেন। আপনি চায়নাতে গিয়ে যেরকম জীবন কাটাবেন, আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে সেই জীবন কাটাবেন, হতে পারে না। তো শ্রীলঙ্কায় আপনি একই জীবন কাটাবেন, হতে পারে না। আমেরিকা, কানাডায় একই জীবন কাটাবেন, হতে পারে না। তার মানে আপনার ওয়ার্কিং সেক্টর চেঞ্জ হচ্ছে, আপনার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। কেন বললাম? এই যে নক্ষত্রের যে ডিরেকশন, আপনি কোন ডিরেকশনে যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই ডিরেকশন আপনার জন্য সুবিধাজনক কিছু নিয়ে আসবে কিনা, আপনার জীবনে সফলতা নিয়ে আসবে কিনা, এগুলো তো প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যেই আমাদেরকে ভাঙতে হয়। আর যখনই আমরা টুইন্স বেবি দেখছি, যখনই আমরা 3 সেকেন্ড 5 সেকেন্ডে যখন আমরা তত্ত্বাবধান, যখন আমরা ফারাক পেয়ে যাচ্ছি, ডিগ্রিগত জায়গায় আপনি অনেক ফারাক পেয়ে যাবেন। ওখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড করে এক একটা ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, তাহলে 15 সেকেন্ড মানে অনেক কঠিন ব্যাপার। প্রচুর কঠিন ব্যাপার দাদা। আজকে জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে ছেলে খেলা চলছে, জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে মাঙ্গলিক। সাড়ে সাথী, আপনি যে আমাকে প্রশ্ন করলেন, সাড়ে সাথী চন্দ্রের কাছাকাছি শনি আসলেই নাকি সাড়ে সাথী হয়ে যায়, চন্দ্রের উপর দিয়ে পাস করলেই নাকি সাড়ে সাথী হয়, চন্দ্রের পরের রাশিতেও নাকি সাড়ে সাথী হয়। আরে বাবা, নবতারা চক্র বলে তো একটা কথা আছে, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র। এই 9টা তারা, 9টা তারা মানে আমি আপনাকে প্রথমেই বুঝিয়েছি, এক একটা নক্ষত্রে 3টে করে তারা। তার মানে আমরা তারামণ্ডলী পড়েছি না, আমরা ভূগোলে পড়েছিলাম তো, এই তারামণ্ডল এখানে আসে। তাহলে আপনাকে সেই ভূগোলটা ভালো করে জানতে হবে, তবে গিয়ে আপনাকে এই জ্যোতিষশাস্ত্র জানতে পারবেন। আপনাকে ফিজিক্স জানতে হবে, তবে আপনি জ্যোতিষশাস্ত্র জানতে পারবেন। আপনাকে কেমিক্যাল কম্পাউন্ড জানতে হবে, তবে আপনি পাথর জানতে পারবেন। নইলে এর ক্যাপিটাল ইন্ডেক্সিটি আপনি জানতেই পারবেন না। আপনি বললেন একটা নীলা পড়ে নাও, তুমি বড়লোক হয়ে যাবে। না না, নীলা পড়লে আপনি শনির যে ক্যাপিটাল ইন্ডেক্সিটি, সেটা শুধু আপনি বায়ুতত্ত্ব থেকে সূর্যের রশ্মি দিয়ে আপনার শরীরের মধ্যে প্রবেশ করালেন। তার মানে আপনার শরীরে শনির যে এনজাইম সেটা কম, এনজাইম কম। তার মানে এই যে শনির যে মেটেরিয়াল বা শনির যে এলিমেন্ট সেটা যদি কম থাকে, এটা নিয়ে আপনি তো প্রবেশ করালেন, তা নিয়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন তা তো হবে না। খাওয়ার পরে কি করি আমরা?
আমরা হাঁটতে পারি, ক্যালোরি বার্ন করি, তার মানে শনির এনার্জিকে নিলাম, তাহলে তাকে বার্ন করতে হবে, তার জন্য প্রপার কর্ম করতে হবে। তার মানে আমরা তো শেয়ার মার্কেটেও অ্যাস্ট্রোলজি অ্যাপ্লাই করতে পারি। ভীষণভাবে আমার কাছে ভিড় লেগে থাকে শেয়ার দাদা। মার্কেট তো অঙ্ক, তাতে আবার অ্যাস্ট্রোলজি কি? এমা জিজ্ঞেস করছি, মানে আমি জানি না। আমি তো বন্ধুরা যেখানে বলে সেখানে টাকা লাগাই, মাঝে মধ্যে জিতি মাঝে মধ্যে হারি। আপনার যদি রাহু বায়ু রাশিতে থাকে, আপনার যদি রাহু অগ্নি রাশিতে থাকে, কখনোই শেয়ার মার্কেটের দিকে এগোবেন না, 1 টাকাও ইনভেস্ট করবেন না। তখন আপনার এসআইপিতে যাওয়া উচিত। আপনি তখন মিউচুয়াল ফান্ডে যান, আপনি নিফটি 50-তে যান। দেখুন, এগুলো আমাদের পড়াশোনা করতে হয়। ফাইন্যান্সিয়াল প্রোডাক্টিভিটিও আমাদেরকে অ্যাস্ট্রোলজির ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজি একদম ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজি করতে হয় আমাদের। আপনি সেটা করেন? একদম করতে হয়। তার কারণ আপনি অটোমোবাইল সেক্টরে পয়সা লাগালে আপনার পয়সাটা আসবে বেশি, নাকি আপনি মিনারেলসে পয়সা লাগালে আপনার আসবে বেশি, নাকি আপনি জোম্যাটোর শেয়ার কিনবেন, নাকি আপনি সুইগি শেয়ার কিনবেন, কি ধরনের শেয়ার কিনবেন, আপনার জলতত্ত্বে কোন কোন কানেক্টেড, আর শেয়ার কখন কিনবেন। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট তখনই করতে পারেন যদি আপনার রাহু বায়ু আর অগ্নিতে না থাকে, অর্থাৎ জলতত্ত্বে এবং পৃথ্বীতত্ত্বে থাকতে হবে। তবে আপনার শেয়ার মার্কেট আপনার জীবনে আপনার কেরিয়ার হতে পারে। আর যদি জলতত্ত্বে আর পৃথ্বীতত্ত্বে না থাকে, তাহলে শেয়ার মার্কেট থেকে আপনি ডুবে যেতে পারেন। ডুবে না, মানে আপনার পথে না ঢোকাই ভালো। একদম একদম না ঢোকা ভালো, কারণ সমগ্র আপনার সঞ্চিত অর্থ শেষ করে দেবে নিমেষের মধ্যে। এইটা একটা ভাইটাল পার্ট। তো এইভাবে আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। এখন আমাদেরকে অনেকে এসে বলে, যার যার শুক্র রাহু কানেকশন রয়েছে, শুক্র রাহু জলরাশিতে কানেকশন রয়েছে, সে যদি টাটা মোটরসের শেয়ার কেনে, সে যদি কিয়া মোটরসের শেয়ার কেনে, খুব ভালো। যার ধরুন দ্বিতীয় শনি বসে, শুক্র রাহু জলরাশিতে বা পৃথ্বীতত্ত্বে কানেক্টেড, এবার শনি সমসপ্তমে বুধকে নিয়ে বসে রয়েছে, বা শনি দ্বিতীয় বসে রয়েছে, বা শনি কেতুকে নিয়ে বসে রয়েছে, আমি কি বলবো, মেডিকেল সেক্টরে পয়সা লাগাও, অটোমোবাইল সেক্টরে পয়সা লাগাও, বা শনি বুধকে নিয়ে দ্বিতীয় যদি বসে থাকে, তাহলে আমি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কিনতে বলবো, ফাইন্যান্সিয়াল শেয়ার কিনতে বলবো, জেপি মর্গানের শেয়ার কেন, এইচডিএফসি শেয়ার কেন। তার মানে অ্যাডভান্স জেপি মর্গানের শেয়ার কেন। তো আমাদের অনেক পড়াশোনা করতে হয় দাদা। আজকে কি নিয়ে আজকে এত আপগ্রেডেশন এসে গেছে। আজকে সফটওয়্যার যেমন আমাদেরকে আপগ্রেড করতে হয় মোবাইলে, প্রতি মাসের বছরে 2-3 বার আমাদের আপগ্রেড করতে হয়, আপডেট আসে। জ্যোতিষশাস্ত্র আমাদের আপগ্রেড চলে এসছে। এবং আপনাকে আমি একটা দুঃখের খবর আজকে জানাই, জ্যোতিষশাস্ত্র করতে গিয়ে আমরা অনেক দুঃখের অভিজ্ঞতাও পেয়েছি। কিরকম শুনি? কিছু আনন্দের অভিজ্ঞতা, আনন্দের অভিজ্ঞতা এই সেন্স, আজকে আমার কাছে এসে যারা মানে এখনো হয়তো পশ্চিমবঙ্গের বড় বড় মাথারা আমার ক্লায়েন্ট, এটাও একটা যেমন হতে পারে, মানে এটা একটা সত্য। আবার কিছু এখন এই মুহূর্তে যারা একটা ছেলে যে আমার কাছে একটা সময় এসেছিল, সে আইআইটির পিএইচডিতে ঢুকতে পারবে কিনা তার সন্দেহ ছিল। আমি তাকে বলেছিলাম হ্যাঁ তুমি প্রবেশ করতে পারবে। সে আইআইটি ক্র্যাক করেছে, পিএইচডি সাবমিট হয়ে গেছে, এখন সে আইআইটি গুয়াহাটিতে সে এখন প্রফেসর। তার মানে আমার এগুলো সফলতা। আমার হাত দিয়ে অনেক আইপিএস বেরিয়েছে, আমার হাত দিয়ে অনেক WBCS অফিসার বেরিয়েছে, আমার হাত দিয়ে অনেক বাবারা এসছেন তার ছেলেমেয়ের আনন্দের জন্য। আবার আমার জীবনে দেখা সবথেকে দুঃখের ঘটনা, এই যে অ্যাস্ট্রোলজি আর তন্ত্র মানুষ মিশিয়ে ফেলে। তো আমার কাছে একটা দুঃখের ঘটনা খুব বলি, যে মানুষের প্রতি বিশ্বাস কখন হারিয়ে যায়। এক বাবা এসছেন তার মেয়েকে বিয়ে করবে বলে। হ্যাঁ দাদা, মানে ঠিক এক বাবা এসছেন তার মেয়েকে বিয়ে করবে, মানে বাবা মানে লিটারাল বাবা, লিটারাল বাবা, মানে অমুক বাবা তমুক বাবা, অমুক বাবা তমুক বাবা না। এবার গল্পটা হচ্ছে যে তার ভদ্রলোক আমার কাছে এসে বলছে যে আমার এই মেয়েটির সাথে বিয়ে করতে হবে। আমি বললাম মেয়েটি কে? মেয়েটির বয়স অনেক কম, ভদ্রলোকের সাথে একটা বিরাট ডিফারেন্স, প্রায় 30-32 বছরের ডিফারেন্স। আমি বললাম কে মেয়েটি? তো বললো যে এই আমার প্রথম পক্ষের স্ত্রীর বউ মেয়ে। তো তার প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন, এবং দ্বিতীয় বিবাহ করার পর তার দ্বিতীয় স্ত্রীও মারা যায়, এবং প্রথম পক্ষের বিবাহের পর তার যে সন্তান হয়েছিল সেই মেয়েটি তার প্রথম পক্ষের স্ত্রীর মতো দেখতে, এবং তার হঠাৎ করে মনে হয়েছে তার ওই মেয়েকে তার বিয়ে করা উচিত। এবং সে দাদা আমার কাছে যে এসেছিলেন এবং সে যা টাকা আমাকে অফার করেছিলেন, ইউ কান্ট ইমাজিন। সে আমাকে বলেছিল আপনি যদি এই মেয়ের সাথে আমার বিয়ে করে দিতে পারেন, আপনার কত টাকা লাগবে, কী দামি গাড়ি লাগবে, এবং তিনি অনেক অর্থবান লোক। তো আমাদের এই দিনগুলোও দেখতে হয়েছে। আবার বাবা এসছে মেয়ের জন্য আকুতি মিনতি করতে, যে তার মেয়ের সংসার ভালো করে টিকছে না। তো এই দিনগুলো আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের কাছে এমনও দিন এসছে, কি বলবো, যে একটা ছেলে আমার কাছে এসছে কোনো একটি চেম্বারে, আমি নাম বলছি না, সে আমাকে তার প্রথম প্রশ্ন যে দাদা আমি এসছি, আমার একটাই প্রশ্ন, আমার মা কতদিন বাঁচবে। আমি বললাম তোমার মা কতদিন বাঁচবে, খুব ভালো প্রশ্ন, সবাই তো। বললো না আমার প্রশ্নের মধ্যে কিছু রাজনীতি আছে। আমি বললাম কেন, কীরকম? বললো আমার মা যতদিন বাঁচবে ততদিনই আমি খেতে পারবো, তার কারণ আমার মা পেনশনটি পায়, আমার বাবা নেই, বাবার পেনশনটা মা পাচ্ছে। মা যদি মরে যায় তাহলে পেনশনটা আটকে যাবে, তাহলে আমি খাবো কী করে? তাহলে ভাবুন আজকে আমরা অ্যাস্ট্রোলজিকে কোন কাজে লাগাচ্ছি। এই অ্যাস্ট্রোলজিকে এই কাজে লাগানোর পেছনে আমরা সাহস কোথায় পেলাম? এই সাহসগুলো পেলাম কিছু লোক যারা লাল কাপড়, রুদ্রাক্ষ, বসন ঠসন পরে বলছে যে ভাই এসো, তোমার রাহু মঙ্গল শনি কেতু যেখানেই যাই থাক না কেন, আমি তোমাদের বশীকরণ, উচাটন, বিদ্বেষণ সব করে দেবো, তোমাদের জীবন ভালো হয়ে যাবে। যেগুলো হয় না। আর অনেস্টলি আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে মানে অ্যাস্ট্রোলজার বা না। আমাকে এটা খুব ভালো কথা বলেছেন। আমার বহরমপুরে আমি চেম্বার করছি, বহরমপুরে এক ভদ্রলোক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এসছেন, তিনি একজন আইপিএস অফিসার।
তো তিনি এসে আমার চেম্বারে ঢুকে বলছে যে আমি অ্যাস্ট্রোলজার দেখাবো। আমি বললাম হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজার। বললো না আমার বউ পাঠিয়েছে, আমি তাকে চিনি না, বাট অ্যাস্ট্রোলজার দেখাবো। আমি বললাম হ্যাঁ আমিই তো অ্যাস্ট্রোলজার। বললো আপনি অ্যাস্ট্রোলজার, আপনি তো শুটেড বুটেড। আমি বললাম হ্যাঁ তা কি, বললো না রুদ্রাক্ষের মালা থাকবে, টিপ থাকবে, তবে তো মনে হবে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি। আমি বললাম দেখুন উনি তো অ্যাস্ট্রোলজার না, ওনারা তান্ত্রিক, আমি তো অ্যাস্ট্রোলজার, কারণ আমার তো গণনা এখানে। তারপরে উনি বিশ্বাস করলেন, হ্যাঁ যাক বাবা আমার আজকে আইডিয়াটাই চেঞ্জ হয়ে গেল যে অ্যাস্ট্রোলজারও এরকম হতে পারে। তো এখন বসনের উপর অনেক কিছু নির্ভরশীল হয়ে গেছে। এখন জ্ঞান, এখন মানুষ, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, আমি জানি না আজকে আমাদের এই পডকাস্ট থেকে মানুষ কত কি শিখবে। আমরা কিন্তু শেখাতে চেষ্টা করলাম, জ্ঞানের চক্ষু যাতে খোলে তার জায়গাটা চেষ্টা করলাম, যে আপনার সন্তান পারে পশ্চিমবঙ্গের একজন আইপিএস হতে, বা পশ্চিমবঙ্গ থেকে আইএস হতে, পশ্চিমবঙ্গ থেকে ক্ল্যাট ভালো করতে, বা সে একজন ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, সে একজন ভালো অরিজিৎ সিংয়ের মতো ভালো গায়ক হতে পারে, সে ভালো অভিনেতা হতে পারে, সে ভালো নাম করা ডান্সার হতে পারে, সে ভালো কনসালটেন্ট হতে পারে। তার মানে তার মধ্যে কি প্রবাবিলিটি, দেখুন আমরা যেটা করি না, আমরা এনক্যাশ করি টাকা। আপনি যখনই আমার কাছে এসেছেন আমার জিপটা এত বড় বেরিয়ে যাবে, তার মানে কতক্ষণে লোকটার থেকে টাকাটা বার করবো, কত বার করবো, এর ছেলের এডুকেশন দেখাবো, এই লোকটা এই দেখাবো, সব কত টাকা পয়সা বার করবো। কিন্তু আমি যেটা করতে পারতাম, প্রপার গাইডলাইন যদি দিতে পারতাম না, আপনি আমার কাছে 100 বছর বসে থাকবেন। কেন জানেন তো? তার কারণ আপনি জানেন আমার মধ্যে কোনো 2 নম্বরই নেই, আমি পাথর বেচতে বসিনি। আর এখন পশ্চিমবঙ্গের যারা জ্যোতিষী তারা, আমার তো মনে হয় তারা অ্যাস্ট্রোলজার কম সেলসম্যান বেশি। হ্যাঁ বেসিক্যালি তারা সেলস করতে বসছে। তারা, আমার স্যার আমাকে বলতেন যে ভাই তুমি যদি অ্যাস্ট্রোলজার হতে চাও তাহলে সেলসম্যান হইও না, ইউ আর নট আ স্টোন সেলার, ইউ আর আ প্রেডিক্টর, ইউ আর আ ক্যালকুলেটর, ইউ আর আ কনসালটেন্ট। তো ওই জায়গায় লোকের যেন ফেথটা নষ্ট না হয়। এবং আপনি জানেন, আপনি আমাকে টাকা দিলেও আমি আপনাকে দেখবো না। আপনার ফ্যামিলিতে যদি 3 জন থাকে, আপনি যদি এসে বলেন সম্রাট আমার 3 জনই দেখতে হয়, আমি 3 জন দেখবো না, আমাকে 2 জনই দেখতে হয়। তার কারণ আমার গুরুদেবের বারণ রয়েছে, তিনি বলে গেছেন এক ফ্যামিলির 3টে নারীকে দেখতে না। 3টে নারী মানে 3 জন, তো স্বামী স্ত্রী বাচ্চা, তাহলে একই নারী হয়ে গেল, তাহলে এই একই নারীর 3 জনকে দেখতে না। এই জন্য আমাদের বারণ আছে। একটা লোককে দেখলে তো আমি পয়সা পাবো, কিন্তু সেখানে আমি আমার এথিক্সকে তো নষ্ট করবো না। তার মানে এই এথিক্সকে মেনটেন করে যদি চলতে পারে তাহলে জ্যোতিষীরও ভালো হবে। আর আপনাকে যেটা বলছিলাম, আপনাকে এই 7.5 নিয়ে যে মজাটা কথা বলছিলাম, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এখানে জন্ম সম্পদ, সম্পদ মানে কি বোঝায়? ওয়েলথ। বিপদ মানে কি বোঝায়? ডেঞ্জার। ক্ষেম মানে কি বোঝায়? যেটা জনকল্যাণমূলক। প্রত্যরী মানে কি বোঝায়? শত্রু সম। তারপরে আপনাকে যদি বলা হয় মিত্র, যদি বলা হয় প্রত্যরী, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক। সাধক মানে কি বলা হচ্ছে? তার মানে আপনার টেনাসিটি, মানে আপনার সাধন ভোজন, অর্থাৎ আপনি কতটা ডেডিকেটেড, ডেডিকেশন বোঝায় সাধককে। তারপরে বধ, বধ মানে যেটা একদম নিধন, যেটাকে একদম মানে আমরা যেটাকে বিধছি সেটাকে বধ, যেটাকে বেধা হচ্ছে। তারপরে মিত্র মানে যেটা ফ্রেন্ডলি। অতিমিত্র আরও বেশি ফ্রেন্ডলি, ওভার ফ্রেন্ডলি। এবার ভাবুন তো, আপনার ধরে নিলাম এই মুহূর্তে এই সময় যে আমাদের পডকাস্টটা চলছে, এই সময় বোঝালে সুবিধা হবে, শনি এই মুহূর্তে রাহুর নক্ষত্রে বসে রয়েছে, শতবিশা নক্ষত্রে বসে রয়েছে, কুম্ভ রাশিতে। এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড টেনশন চলছে। এবার ভাবুন, যাদের যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম, তার মানে মঙ্গলের পরের নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। আপনি জানেন না, বাট যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এগুলো জানেন। মঙ্গলের পরের নক্ষত্র রাহুর নক্ষত্র। তাহলে যার মঙ্গলের নক্ষত্রে জন্ম, তাহলে চন্দ্র যদি তার জন্ম নক্ষত্রে থাকে, তাহলে সম্পদ নক্ষত্র কোনটা? রাহুর নক্ষত্র। তাহলে জন্ম সম্পদ বলেছি। তার মানে ভাবুন তো, যে ব্যক্তির মঙ্গলের নক্ষত্রে জন্ম হয়েছে কুম্ভ রাশির, সে এখন ভয়ে সন্ত্রস্ত। সে বলছে আমার 7.5 এসে গেছে, আমার জেল হয়ে যেতে পারে, হাজত হয়ে যেতে পারে, আমার টাকা নষ্ট হতে পারে, আমার সম্পর্ক নষ্ট হতে পারে, আমার ডিভোর্স নষ্ট হয়ে যেতে পারে, আমার ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যেতে পারে, আমার ওয়েলথ নষ্ট হয়ে যেতে পারে। বাট তার দেখুন শনি কোথায় বসে রয়েছে? শনি বসে রয়েছে সম্পদে। কতদিন বসে থাকবে? 19 অগস্ট 2024 পর্যন্ত। তার মানে টিল 19 অগস্ট 2024 পর্যন্ত সে যদি ডেডিকেটলি কাজ করে এবং সে যদি তার কষ্টার্জিত অর্থকে যদি এখন ইনভেস্ট করে, তাহলে তার সম্পদ 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হতে পারে। তার মানে দিস ইজ দ্য প্রপার টাইম, যে সময় আমি পেরেকটা পুঁতবো। দেখুন শাহরুখ খান কখনো না কখনো পেরেকটা পুঁতেছিল, তাই সে আজও ভালো করে ব্রেড এন্ড বাটার খেয়ে যাচ্ছে। ঋত্বিক রোশন বা সচিন তেন্ডুলকার কোনো এক সময় তারা পেরেকটা পুঁতেছিল, যার এফেক্ট তারা আজও খেয়ে যাচ্ছে। তাদের তো দিন খারাপ যায় না। কেন যায় না? তার কারণ তারা সিস্টেমেটিক্যালি কাজ করে এসছে। আমাদের জন্মছক মানে সিস্টেম, SYSTEM। এই শব্দটা আপনার মধ্যে নেই, জ্যোতিষ দেখিয়েও লাভ নেই। শেষ প্রশ্ন, তাহলে কি প্রেডিক্ট করা সম্ভব ভারতবর্ষে 2024-এর ইলেকশনে কি হবে? বিতর্কিত প্রশ্ন জিজ্ঞেস করছি। দেখুন আমার সম্ভব অসম্ভব, ভারতবর্ষে এই মুহূর্তে যে আমার যা ভারতবর্ষ শনির রাজ্য, তো অ্যাকচুয়ালি ভারতবর্ষকে শনি, স্যাটার্ন। শনি রাজ্য মানে? শনি রাজ্য মানে আমাদের দেশকে শনি ডমিনেট করে।
স্যাটার্নের দেশকে আমাদের Okay. বলা হয়, মকর রাশির দেশ আমাদেরকে বলা হয়, যদিও সত্য মিথ্যা তথ্য আমার কাছে জানি না, এগুলো সব গুগল থেকে বার করা, ঠিক আছে। তো যদি শনির দেশ হয়ে থাকে তাহলে আমাদের দেশে অনেক দণ্ড পড়ে থাকবে 2024-এ। তার কারণ 2024-এ আমরা হাঁটবো 2 আর 2 4 আর 4 8, তার মানে নিউমারোলজিতে আমরা যে সংখ্যাতত্ত্বে ভাঙি তাহলে এই বছরটা 8 সংখ্যার বছর। 8কে আপনি যদি লেখেন কিরকম লিখবেন দাদা? আপনি থামতে পারবেন? কন্টিনিউয়াস লিখে যান তো। না, এটা সার্কেলে চলবে, সার্কেল চলতেই থাকবে, ইনফাইনাইট লুপ, ইনফাইনাইট লুপ। আপনি যদি এটাকে আটকে এরকম করে দিন না তাহলে সেটা ইনফাইনাইট লুপই তো হয়ে যায়, ইনফাইনাইটই চলবে। তাই তো। তার মানে এই জায়গায় অনবরত, তার মানে আপনাকে অনবরত কষ্ট করে যেতে হবে, অনবরত খাটতে হবে, তারপরে গিয়ে বছরের শেষে গিয়ে আপনি অ্যাওয়ার্ড পাবেন। আর শনি মানে দণ্ডকারক, তো এই বছর কিছু তো দণ্ড পেতে হবে। রাজনৈতিক কিছু দোলাচল পাবেন, চেঞ্জ কিছুই হবে না। রাজনৈতিক কিছু দোলাচল হবে, চেঞ্জ কিছুই হবে না। কিছু সিটের ফারাক হতে পারে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হতে চলেছে, সেটা কিন্তু খুব সাবধান। আমি এটা বলে রাখি, পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু ভীষণ সাবধান। পশ্চিমবঙ্গের অবস্থান আগামী দিনে রাজনৈতিক দোলাচলে কি হতে চলেছে, কি ডেডলিয়েস্ট কম্বিনেশন পশ্চিমবঙ্গে আসতে চলেছে, এটার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। এবং পডকাস্টে নিশ্চয়ই আপনার কমেন্ট সেকশন খোলা থাকবে, আমরা কমেন্ট সেকশনে বছরের শেষে গিয়ে সেই কমেন্ট পাবো যে আমাদের দেশ বা আমাদের রাজ্য কী পেল। এবং আমাদের রাজ্যে বেকারত্ব বাড়তে চলেছে, এবং 2024-এর শেষের দিকে আমাদের রাজ্যে যেটা পাবো সেটা হচ্ছে চুরি, রাহাজানি এবং পথে ডাকাতি, যেটা এতদিন ছিল না সেটা আবারও আসছে। তার কারণ আমাদের রাজ্যে যে পরিমাণে বেকারত্ব উঠে আসছে, তো শনি শ্রমকে নির্দেশ করে। শনি মানে প্রকৃতি, শনি মানে পিছিয়ে পড়া মানুষ। তো এই বছর যদি পিছিয়ে পড়া মানুষকে কোনো সরকার যদি না দেখেছে তাহলে তার দণ্ড 2025-এ আছে। এই আলোচনাটা হয়তো আমরা এখানে ঢুকবো না, আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানান। আমি সম্রাটদার সমস্ত কনসাল্টিং ডিটেলস সব ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আর কি কি প্রশ্ন করা যায়, আর কোন টপিকে যাওয়া যায় জানান পরের এপিসোডে। সম্রাটদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একদম দাদা, থ্যাংক ইউ। মানে আপনার এই লোভ আমি সামলাতে পারলাম না, আজকে অনেক কিছু বলা হলো না, কারণ আমি ভেবেছিলাম শনি নিয়ে অনেক কিছু বলবো। না, সম্ভব না, সম্ভব নয়, কারণ অনেকে জানেন যে শনির বিয়ে ঠিয়ে হয়নি, শনি নাকি, আপনারাও হয়তো জানেন, তাই তো শুনেছি। বাট শনি চিত্ররথের মেয়েকে বিয়ে করেছিলেন। এবং আমরা যখন জানি, আমরা যখন আরও পুরাণ শাস্ত্র ঘাটবো, যখন আমরা সমুদ্র মন্থনে যাব, তখন সেখানে প্রথম যে নারী বেরিয়ে এসেছিলেন তার নাম জ্যেষ্ঠা। এই জ্যেষ্ঠাকে সব থেকে কদর্য দেখতে, যার 100টা মুখে ছিদ্র, বুঝতে পেরেছেন, হোলা রয়েছে, এই জ্যেষ্ঠার সাথে শনিদেব বিয়ে করেন তার তপস্যার সময়। তো এই গল্প হয়তো আমরা পরের দিন বলবো। এবং এই চিত্ররথের মেয়ে শনিদেবকে নিয়ে আর যেতে যেতে জাস্ট একটা শনি সম্পর্কে, যেহেতু 2024 সাল নিউমারোলজির বছর, তা শনিকে না যাতে ভয় পায় সবাই, তার জন্য আমি একটা জাস্ট টাচ করে যাচ্ছি। চিত্ররথের মেয়ে যখন শনিকে বিবাহ করেছিলেন, শনিদেব ছিলেন কে কৃষ্ণ ভক্ত, তিনি সারাদিন কৃষ্ণ নামে মজে থাকতেন। তো বিয়ের পর যখন শনিদেব যখন বসে আছেন, তপস্যা করছেন, তার ওয়াইফ চিত্ররথের মেয়ে, সে খুব সুন্দর করে সেজে গুজে তার স্বামীর কাছে এসছে একটা সহবাস বা একটা কামোত্তেজনক একটা ইন্টিমেসির জন্য। কিন্তু শনি তো সেই সময় তার স্ত্রীকে দেখছেন না, তিনি বিভোর রয়েছেন তার কৃষ্ণ নামে। তখন তার ওয়াইফ রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন, আমি এত সুন্দর করে সাজলাম, আমার স্বামীর জন্য সাজলাম, কই আমার স্বামী তো দেখলো না। তারপর তিনি রেগে গিয়ে, আগেকার দিনে যেটা হতো প্রচণ্ড সাপ আনতে হতো, কিছু কথায় না কথায় সাপ আন্ত দিয়ে দিত। তো তখন বললো, আমি তোমায় সাপ দিলাম যে তুমি যার দিকে তাকাবে তার সব কিছু শেষ হয়ে যাবে। শনি তখন বললো যে তুমি আমাকে এরকম বললে, তার কারণ আমি যার দিকে তাকাই তার ভালো হয়। তো তুমি যখন বললে আমি যার দিকে তাকাবো তার যদি খারাপই হয়ে থাকে, আমি কারো খারাপ চাই না, তাই আজ থেকে আমি আমার দৃষ্টি ইঞ্চি করে দিলাম। এবার আমি জানি না ইন্দ্রদা আপনি সাউথ ইন্ডিয়া ঘুরেছেন কিনা, আমি তো ঘুরেছি, খানিকটা ঘুরেছেন। সাউথ ইন্ডিয়াতে শনিদেবকে প্রচণ্ড মানা হয় এবং শনিদেবকে ওরা মন্দিরে পুজো করে। আচ্ছা, এবার এই শনিদেবের মূর্তির যে নিদর্শন আপনি দেখবেন, সাউথ ইন্ডিয়ার যে শনিদেবের মূর্তি, তারা মাটির দিকে তাকিয়ে রয়েছে। কেন? আপনাকে আমি দৃষ্টি দেবো না, আপনার প্রতি যদি দৃষ্টি পড়ে তাহলে সেটা খারাপ হতে পারে, আমার বউ বলে গেছে। এই জন্য জনস্বার্থে সে সর্বদা মাটির দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু আমাদের এখানে শনি মন্দির দেখুন, সব ফ্যাল করে আপনার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের এখানের শনি মন্দিরের কালার দেখুন, নীল। শনির রং তো নীল নয়, কালচে। তাহলে আমরা পুরো ব্যাপারটাকে গুলিয়ে ফেলেছি। আমরা শনি পুজো বাড়ির বাইরে করি, আমরা শনিকে ঘরে বসতে দিই না। বাট আমার কাছে এমন কিছু ক্লায়েন্ট আছেন যারা শনিদেবকে ঘরে পুজো করেন এবং তারা আজকে প্রচুর বিত্তশালী লোক। শনিদেবকে না বুঝতে হবে, শনির ক্যারেক্টারকে বুঝতে হবে, শনির ইকুয়ালিটি বুঝতে হবে, শনির কম্প্যাটিবিলিটি বুঝতে হবে। শনিদেবকে ভয় পেয়ে লাভ নেই। কেন ভয় পায়? তার কারণ শনি ন্যায়ের দেবতা। শনি ত্রিনিটিকে জয় করেছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জয় করেছিলেন। শনি সূর্যদেবের পুত্র যমরাজ। এই যমরাজকে আমরা ধর্মরাজ বলা হয়। ধর্মরাজ শুধুমাত্র দুজনকে জিতেছিলেন, ব্রহ্মা আর বিষ্ণুকে জিতেছিলেন, কিন্তু তিনি মহেশ্বরকে জিততে পারেননি। এবং তিনি ব্রহ্মা বিষ্ণুকে জিতের পরে তার নামে একটা ধর্মরাজ্য তৈরি করা হয়েছিল, যে রাজ্যের প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা আবার পরে আবার আরেকটা প্রাসাদ বানিয়ে দেয়, যা
গ্রহরাজ হিসেবে শনিকে প্রদান করা হয়েছিল এবং শনি তার বাবা সূর্যদেবকে বলেছিলেন, যমরাজ আমার বড় দাদা যদি দুজনকে কানেক্ট করে থাকে আমি ট্রিনিটিকে কানেক্ট করব এবং আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিলোককে আমি হিলিয়ে দেবো এবং ত্রিলোককে আমি এত উষ্ণায়নে ফেলে দেবো, এত তীব্র উষ্ণ করে দেবো যার জন্য এই তিনটে লোক আটকে যেতে পারে। আজকে দেখুন গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আমরা বলি না, এই স্যাটার্নের কারণেই হচ্ছে। তার মানে আপনি শনি প্রকৃতিকে দেখেন, আপনি যতক্ষণ প্রকৃতিকে হার্ম করে যাবেন তার নেগেটিভ রেজাল্ট আপনাকে পেতে হবে। এবং আজকে 2024-এ দাঁড়িয়েও তা আমরা পাচ্ছি, হঠাৎ করে প্রচুর গরম, হঠাৎ করে প্রচুর ঠান্ডা। তার মানে এখন আমাদের প্রকৃতির যে ব্যালেন্স নষ্ট হচ্ছে, আমরা শনির এনার্জিকে নষ্ট করছি, যার জন্য ভারতবর্ষ আজও পিছিয়ে। আজকে আমাদের দেশে কি আছে? আমাদের দেশে এই অ্যাস্ট্রোলজি আমাদের দেশের তো, বাট আমাদের দেশের অ্যাস্ট্রোলজারদের গুরুত্ব কারা দেয়? বিদেশিরা। কেন জানেন? তার কারণ তারা সায়েন্সটাকে অনেক বেশি জানে। আমাদের দেশের যে অ্যাস্ট্রোলজি, যে সায়েন্স, যে তত্ত্ব, জাপানিজরা এই সায়েন্সকে নিয়ে চলে গেছে। আমরা এখনও সেই আধ্যাত্মিকতা রেখেছি, কিন্তু সেই আধ্যাত্মিকতার মধ্যে কুসংস্কার রেখেছি, সংস্কারকে রাখিনি। যদি আমরা কুকে বাদ দিয়ে যদি সংস্কারকে রাখতাম, তাহলে সংস্কার আর আধ্যাত্মিকতা মিলে যে সায়েন্সটা তৈরি হতো সেটা হতো একটা মহাজাগতিক সায়েন্স, যে সায়েন্সের কথা বেদে লেখা হয়েছে। অর্থাৎ আজকে আমাদের সব লেখা রয়েছে, আমরা শুধু তাকে উল্টো দিক থেকে দেখছি। আমরা যদি একটু সোজা দিক করে দেখতে পারি তাহলে আমাদের কাছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। 9টা গ্রহ আমাদেরকে কখনোই খারাপ করে না, 9টা গ্রহ আমাদেরকে ভালোও করে না। তারা নিরপেক্ষ, তারা নিউট্রাল। তারা বলছে ভাই আমি আছি, তুমি আমাকে কাজে লাগিয়ে নাও। কিভাবে লাগাবেন আপনার অ্যাস্ট্রোলজার বলবে। আজকের এপিসোড এই অবধি থাক। কঠিন ব্যাপার। দেখা হচ্ছে পরের এপিসোডে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু এবং ইন্দ্রজিৎ, এবং চ্যানেলের লিঙ্ক আমি সমস্ত নিচে দিয়ে রাখছি। দেখা হচ্ছে। থ্যাংক ইউ। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান। আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ।